চ্যাপ্টার 2 এর মাস্টার ক্লাসের এই লাস্ট লেকচারে তোমাদের সবাইকে আবার স্বাগতম করছি। তো আমরা লেকচার 3 তে মূলত তিনটি টাইপ দেখব, টাইপ 5, 6 এবং 7, যেখানে তোমরা ভেক্টরের ডট গুণন দেখতে পাবা। তোমরা অলরেডি জানো যে ভেক্টরের ডট গুণন হচ্ছে সেই রাশি যার মাধ্যমে আসলে স্কেলার পাওয়া যায়। এরপর তোমরা ভেক্টরের ক্রস গুণন দেখবা, এবং ভেক্টর ক্রস গুণন করলে তার দিকটা কিভাবে ঠিক করতে হয় সেটাও দেখতে হবে, যেহেতু ক্রস গুণন হচ্ছে একটা ভেক্টর রাশি। এবং সবার শেষে আমরা ভেক্টরের অপারেটর অথবা ভেক্টরের যে ক্যালকুলাস আছে, অর্থাৎ ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এরপরে কার্ল, সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে আমাদের টাইপ 5, যেটা হচ্ছে ভেক্টরের ডট গুণন। তোমরা দেখতে পাচ্ছ যে এমসিকিউতে ঢাকা ইউনিভার্সিটিতে মোট 4বার এই জায়গা থেকে প্রশ্ন আসছে। তো রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম এবং খুলনা ইউনিভার্সিটির জন্য কিন্তু এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং দেখো রিটেনও 2বার আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 এবং জগন্নাথে 18-19। তো চলো এই টপিকগুলো বা এই কনসেপ্টটা আমরা প্রথমে একটু ঝালাই করে নিই। দেখো, আমরা এটা জানি যে যখন দুটি ভেক্টরকে ডট গুণ করা হয় তখন তার মানটা আসে হচ্ছে এবি কস থিটা। ওকে, সো এই মানটা আমরা আসলে জানি। এই বিষয়টা আসলে কিভাবে হয় বা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখার জন্যই আমরা এই চিত্রের যে ইলাস্ট্রেশন সেটা দেখার চেষ্টা করব। আশা করি জিনিসটা তোমাদের জন্য ইনসাইটফুল হবে। খেয়াল করো, ধরো আমার এই যে ভেক্টরটা আছে, এই যে রেড যে ভেক্টরটা আছে, ধরে নাও এই রেড ভেক্টরটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর ব্লু যে ভেক্টরটা আছে এখানে দেখতে পাচ্ছ, ধরে নাও এটা হচ্ছে আমার বি ভেক্টর। তাহলে খেয়াল করো, আমি যদি এই এ ভেক্টরকে এই বরাবর দেই আর বি ভেক্টরকে যদি নিচের দিক বরাবর দেই, তাহলে দুজনকে যদি আমরা ডট গুণন করি তাহলে আসলে কেসটা কি হবে সেটা দেখার চেষ্টা করব। এখন দেখো, এটাকে যখন আমি দুই ভাগে ভাগ করব, এটাকে দুই ভাগে ভাগ করলে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপাংশ। সেম ভাবে আমি যদি বিটাকে ভাঙি, একটা পাবো এক্স অক্ষ বরাবর উপাংশ, আরেকটা পাবো ওয়াই অক্ষ বরাবর উপাংশ। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, যখন আমরা এই এ ভেক্টরের সাথে বি ভেক্টরকে ডট গুণন দিচ্ছি, যখন ডট গুণ করি, খেয়াল করে দেখো, যখন আমরা ডট গুণ করি, ধরো এ ভেক্টর যে এ ডট বি, যখন আমরা এভাবে করি তখন আমরা এটাকে এইভাবে কিন্তু লিখতে পারি যে এ ডট বি। সো এখানে যে এ আর বি আছে, ধরো আমাদের এ আর বি এর মতোই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ বি। এখন চিন্তা করো, তাহলে এ ডট বি যখন আমরা করি, এর মধ্যে যেহেতু এর মধ্যে এক্স এবং এ ওয়াই দুটাই থাকে, তাহলে আমাকে কি লিখতে হবে? এক্স আই এ ওয়াই জে, তার সাথে ডট করতে হবে বিএক্স আই বিওয়াই জে। এখন আমরা এই চিত্রের মাধ্যমে যদি একটু দেখার চেষ্টা করি, দেখো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে ax এর সাথে, এই যে ax এর সাথে bx এর অংশটাকে ডট গুণ করতেছি। তাহলে দেখো, এই ax অংশটা হচ্ছে আমার এখানে আছে, আর bx অংশটা হচ্ছে এখানে আছে। তাহলে এই অংশটা হচ্ছে ax এবং bx এর কি ডট গুণ। আর ডট গুণ করলে আমরা কি জানি, cos থিটা করতে হয়। সো খেয়াল করো, ax এবং bx এর দিক কি একই দিকে, তাহলে ax আর bx এর যে ডট গুণটা সেটা আসলে কত হবে বলো তো? সেটা হবে cos 0 ডিগ্রি। তার মানে তার মান আসলে কত থাকবে? তার মান থাকবে ax bx। সেম ভাবে যদি তুমি এই অংশটা খেয়াল করে দেখো, আমাদের এই যেই কালারটা যদি খেয়াল করে দেখো, এটা হচ্ছে এ ওয়াই, আর এই কালারটা হচ্ছে দেখো বিএক্স এর, সেটা হচ্ছে বিএক্স। দেখো এ ওয়াই আর বিএক্স এর মধ্যবর্তী কোণ আসলে কত? 90 ডিগ্রি। তাহলে এখানে আসলে জিরো কিভাবে হইলো? কারণ এ ওয়াই আর বিএক্স যখন তুমি ডট গুণ করবা তখন এটা আসলে কি হয়েছে, এ ওয়াই বিএক্স কজ থিটা লিখতে হবে। সো কজ কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে আমরা জানি মানটা কত হয়? 0 হয়। সেই জন্য এ ওয়াই আর বিএক্স এর যে মান, সেই মানটা তোমরা পাচ্ছ না। লাস্টে যে অংশটা আসতে খেয়াল করো, আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ থেকে আসছে এক্স, আর এই অংশটা হচ্ছে তাইলে অবশ্যই কার হবে? এই অংশটা কার হবে? দেখো, এই অংশটা এক্স আর এই অংশটা কার? বিওয়াই এর। সেম ভাবে এক্স আর বিওয়াই এর মধ্যবর্তী কোণটাও কিন্তু কত ডিগ্রি? 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি হওয়ার কারণে এই মানটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। আর সবার লাস্টে দেখো, আমাদের এই অংশটা হচ্ছে এক্স এ ওয়াই থেকে আসছে, আর এই অংশটা হচ্ছে বিওয়াই থেকে আসছে। সো এ ওয়াই আর বিওয়াই এর দিক কি একই দিক? তার মানে এ ওয়াই আর বিওয়াই এর মান হবে এ ওয়াই বিওয়াই cos 0 ডিগ্রি, যার মান হচ্ছে এ ওয়াই বিওয়াই। তাইলে আমি যখন এই সবগুলোকে যখন গুণ করি, অর্থাৎ এক্স বিএক্স প্লাস এক্স বিওয়াই প্লাস এ ওয়াই বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই, সবগুলোকে যোগ করার পরে শুধুমাত্র দুইটা আমাদের মান থাকে, একটা এক্স বিএক্স আর একটা হচ্ছে এ ওয়াই বিওয়াই। বাদ বাকি যে দুটা মান, দুইটা হচ্ছে 0 0 হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছি আসলে কিভাবে জিনিসটাকে পাওয়া যায়। তার মানে আমি যদি এখানে এ ডট বি করি, এ ডট বি করি,
আমরা এই থিটা দেখলে পরে হচ্ছে সেখানে কি লিখি, এ বি কস থিটা লিখি। এবং যদি আমরা এই চিত্র থেকে এতক্ষণ যা বুঝলাম যে এ আর বি এর ডট গুণ করলে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই পাওয়া যাবে, এখানে এক্স বি এক্স আর এখানে এ ওয়াই বি ওয়াই, তাহলে এখানে আমরা লিখতে পারি এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই। আচ্ছা যাই হোক, যেহেতু ডট গুণ আমরা এটাকে কিন্তু বি ডট এও লিখতে পারি, এ ডট বি এর মান যা হবে বি ডট এ এর মান একই হবে। এবং ডট গুণ করলে যে রাশিটা আমরা পাই সেই রাশিটা হবে অবশ্যই অবশ্যই স্কেলার, অর্থাৎ তার শুধুমাত্র কি পাবা, মান পাবা, কোনো দিক পাওয়া যাবে না। ঠিক আছে, হোপফুলি এই বেসিকটা আমরা ধরতে পারছি। আমরা জানতাম যে আসলে এই জিনিসটাই হয়, বাট কিভাবে হয় সেই জিনিসটা আমরা একটু দেখলাম। এবার খেয়াল করো, আমরা একটু আগে দেখে আসলাম যে এ ডট বি করলে এ বি কস থিটা হয়, যেখানে থিটার পরিচয়টা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এরপরে দেখো, এ ভেক্টরকে তুমি যদি এ এক্স আই এ ওয়াই জে এ জেড কে সেম ভাবে তুমি যদি বি ভেক্টরকে এরকম ভেঙে বলো, তাহলে দুইটা ভেক্টর যদি এরকম হয় তাদের স্কেলার গুণটা কিভাবে হয় আমরা বলছি একটু আগে, যে এ ডট বি হবে হচ্ছে এ বি কস থিটা। তাহলে খেয়াল করো, যদি আমি এখান থেকে লিখি যে কস থিটা, তাহলে কস থিটার মানটা হবে এ ডট বি, cos থিটার মানটা হচ্ছে a ডট বি ডিভাইড বাই ab। তো এখান থেকে যদি আমি থিটার মানটা বের করতে চাই তাহলে সিম্পলি cos ইনভার্স করলেই হবে। সো cos ইনভার্স কত দাঁড়াচ্ছে, a ডট বি ডিভাইডেড বাই ab, একবার a এর মান একবার b এর মান। আমরা জিনিসটাকে একটু ভেঙে লিখি, a ডট বি একবার a এর মডুলাস মান একবার b এর মডুলাস মান। সো এই মানটা এভাবে আমরা লিখবো, একবার a এর মডুলাস মান একবার b এর মডুলাস মান। সো কিভাবে ইনভার্স দিয়ে গুণ কোনটাকে বের করতে হয় সেটাও আমরা আশা করি এখান থেকে বুঝতে পারলাম। এখন দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে আসলে শর্তটা কোনটা থাকে, আমরা চলো শর্তটা একটু দেখি। আমরা জানি যে a ডট বি এর ভ্যালু হচ্ছে এ বি কস থিটা। এখন যেহেতু বলছে পরস্পর লম্ব, তার মানে থিটার মানটা কত, থিটার মানটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। যেহেতু থিটার মান 90 ডিগ্রি, তো আমি এখানে যদি মান বসাই দিই দেখো, তাহলে এ বি cos 90 ডিগ্রি, এই cos 90 ডিগ্রি মানটা হচ্ছে 0, তাহলে এখানে আমি লিখতে পারবো 0। সুতরাং এই a ডট বি এর ভ্যালুটা হচ্ছে 0 হয়ে গেল, তাহলে a ডট বি হচ্ছে 0 হয়ে গেল। তাহলে খেয়াল করো, যদি আমাদের এরকম একটা কথা বলে যে a এবং b দুটা ভেক্টর, ধরো এ হচ্ছে a ভেক্টর এটা হচ্ছে b ভেক্টর, তারা যদি পরস্পর লম্ব হয় তাহলে কি হবে, a ডট বি ওই দুটা ভেক্টরকে ডট গুণ করলে কত আসবে, 0 আসবে। সো এই বিষয়টা যেন আমাদের সবার ঠিকঠাক মনে থাকে। এখন দেখো, এখানে সুন্দর একটা প্রশ্ন আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, একদম ইজি একটা প্রশ্ন। এখানে বলছে যে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ আসলে কত। তো আমরা আসলে কি জানি, আমরা জানি যে মধ্যবর্তী কোণ বের করতে গেলে কি করা লাগে, কজ ইনভার্স করতে হয়। দেখো, কজ ইনভার্স করতে হয় উপরে দুইটা ভেক্টরের ডট গুণন এবং নিচে দুইটা ভেক্টরের কি মান দ্বারা ভাগ করতে হয়। সো এখানে আমি কজ ইনভার্স করে দুইটা ভেক্টরের প্রথমে ডট গুণ করব। সো ডট গুণ করলে তোমরা জানো যে আই এর সাথে আই ডট গুণ করতে হয়, কে এর সাথে কে, জে এর সাথে জে, তাই না? আচ্ছা, তাইলে আই এর সাথে আই, এখানে খেয়াল করো এখানে আই আছে, এখানে কি আই আছে, নাই। তাইলে এখানে আমার আই হচ্ছে 1 আছে, এখানে আইটা হচ্ছে 0। ওকে, এখানে যেটা হচ্ছে -1 আছে আর এখানে যেটা আছে হচ্ছে 1। এখানে কে নাই, মানে এখানে কে হচ্ছে 0 আর এখানে কে আছে হচ্ছে -1 ডিভাইডেড বাই তার টোটাল যে মানটা। সো টোটাল মান এখানে কত আছে, √1² + 1², এটার মানটাও কিন্তু √1² + 1²। ওকে, সো আমরা টোটালটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এখানে থাকতেছে আমার হচ্ছে কজ ইনভার্স, উপরে থাকে শুধুমাত্র এটাও 0 এটাও 0, শুধু মাঝেরটা আছে -1, আর নিচে আমার এটা একটা √2 এটা একটা √2, সো দুইটা √2 গুণ হয়ে কি হবে, 2 হবে। সো কজ ইনভার্স -1/2। তো আমরা কি জানি, আমরা জানি যে কজ 120 ডিগ্রি মানে হচ্ছে -1/2। তার মানে কি বলতো, তার মানে কজ ইনভার্স -1/2 করলে অ্যান্সার আসবে 120 ডিগ্রি। তার মানে আমার অ্যান্সার এখানে আসবে 120 ডিগ্রি। তার মানে আমার অপশন ডি হচ্ছে কারেক্ট। ওকে, এবার দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আরেকটা প্রশ্ন, দুটি ভেক্টর পি এবং কিউ এর স্কেলার গুণন যদি 0 হয় তাহলে কি হয়। তো আমরা বলছিলাম যে দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ পরস্পর যদি লম্ব হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের যে ডট গুণটা থাকবে
তাহলে ডট গুণটা হবে হচ্ছে 0। তাহলে এখানে বলছে দুটো ভেক্টর পি এবং কিউ এর স্কেলার গুণন 0। তাহলে পি আর কিউ এর ক্ষেত্রে চিন্তা করলেও সেটা কি হবে? 0 হবে। তাইলে স্কেলার গুণন যদি আমি উল্টাভাবে বলতে পারি, দেখো যে যদি স্কেলার গুণন যদি 0 হয়, তাহলে আমি এটা বলতে পারবো যে পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোণ সেটা হবে 90 ডিগ্রি। সো এখানে খুঁজতে হবে পি ও কিউ একে অপরের উপরে লম্ব। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো এ এর মান কত হলে দুটো ভেক্টরদের পরস্পর লম্ব হবে? আমরা কি জানি বলো? আমরা জানি যে এ আর বি যদি লম্ব হতে হয়, আমরা জানি লম্ব হতে হলে তাদের ডট গুণ কি হতে হয়? 0 হতে হয়। সেবার তুমি ডট করে দাও। আমরা জানি ডট হচ্ছে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে এখানে এই আই এর সাথে আইটা ডট গুণ করতে হবে, জে এর সাথে জেটা ডট গুণ করতে হবে। এখানে কেটা আসলে নাই, তার মানে কে হচ্ছে 0। যাই হোক, তাহলে এখানে 2 এর সাথে এ হইলে এখানে থাকবে 2a, এখানে 2 এর সাথে জে হইলে এখানে থাকবে 2j। সেখানে লিখতে পারি আমরা 2 ইন্টু জে এর সাথে সহগ আছে 1, তাহলে হবে হচ্ছে 1। কে এর সাথে এখানে -1, এখানে 0 লেখা লাগবে না, সমান 0। তাহলে এখানে লিখতে পারি 2 এর সমান -2, তার মানে এর মানটা হচ্ছে -1। সো দ্যাটস আওয়ার অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে সি। ওকে, এবারে খেয়াল করো দুটি ভেক্টরের কথা বলা আছে এবং বলছে ভেক্টরদ্বয় কখন এ ডট বি করলে সেটার মান -ab আসবে, তাই না? এখন দেখো আমরা জানি যে এরকম এ ডট বি করলে সেটা ab cos θ হয়। এখন প্রশ্ন মতে এই মানটাই কত দিয়ে দিছে? দেখো প্রশ্ন মতে এই মানটাই দিয়ে দিছে -ab। সো এখানে আমি -ab লিখলাম। যখনই -ab লিখছি তখন খেয়াল করে দেখো আমি কি করতে পারি, এখানেও ab এর মান, এখানেও ab এর মান, তাই না? তাহলে দুই পাশ থেকে চলে গেলে কি থাকবে? cos θ = -1। জাস্ট সিম্পল কাটাকাটি, মানে ভাগ আর কি। ভাগ করলে যেহেতু 1 থাকবে, তো cos θ এর মান কখন -1 হয় বলো তো? যখন সেটা cos 180 ডিগ্রি হয়। তার মানে এই থিটার যে মান সেটা হচ্ছে আমার 180 ডিগ্রির সমান। সুতরাং আমি বলতে পারি থিটা হচ্ছে 180 ডিগ্রি। আর বলো তো দুটি ভেক্টর পরস্পর কখন 180 ডিগ্রি হয়? হ্যাঁ, যখন দুটি ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করে। তার মানে একটা ভেক্টর যদি এদিকে হয়, ধরো এটা হচ্ছে পি ভেক্টর, আর একটা ভেক্টর মনে করো এই দিকে আছে, সেটা মনে করো হচ্ছে কিউ ভেক্টর। তো যখন পরস্পরের মধ্যে এরকম 180 ডিগ্রি কোণ থাকে, তখন আমরা বলি যে তারা পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে। কিন্তু খেয়াল করো বিপরীত দিকে কাজ করলেও তারা কিন্তু আসলে কিভাবে আছে বলতো? সমান্তরাল ভাবেই আছে, তাই না? তাহলে আমরা কি বলবো? সমান্তরাল এবং বিপরীতমুখী। এখন অপশন খুঁজো, সমান্তরাল এবং বিপরীতমুখী কোনটা? বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার বলছে দেখো যে পি এবং কিউ দুটো ভেক্টর বলা আছে, তাদের স্কেলার গুণন চাইছে। একদম সহজ, আমরা স্কেলার গুণন যদি করি পি ডট কিউ সমান কি করতে পারি বলো? এই আই এর সাথে আই করব, জে এর সাথে জে করব, জে তো এখানে নাই, তাহলে জে হচ্ছে আসলে 0। তাহলে আমরা কি লিখতে পারি দেখো 2 × 4 প্লাস এখানে জে এর সাথে আছে 1, এখানে জে নাই, এখানে জে আছে। ওকে, সো এখানে আমরা একটা কাজ করি, এখানে কিন্তু আসলে দেখো আই নাই, যেহেতু এখানে আই নাই তাহলে এই দাগটা এখানে দেওয়া যাবে না। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে লিখতে পারি দেখো 2i + j - 3k ডট এই 4j কে আমি লিখতে পারি পরে 0i + 4j - k। তো এখন করো দেখো এই i এর সাথে আইটা হচ্ছে 0, j এর সাথে যেটা, আর k এর সাথে কে করতে হবে, এই k এর সাথে কে করতে হবে। সো এখানে দেখো 2 এর সাথে 0 গুণ হইলে 0ই থাকবে, যে এখানে 1 আছে, এখানে যেতে হচ্ছে 4 আছে, এখানে -3 আছে k এর সাথে, আর এখানে k এর সাথে আছে -1। তাহলে এখানে আমি লিখতে পারি 4 + 3। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 7। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের দুইটা ভেক্টর বলা ছিল 2i + j - 3k লিখছি, আর একটা ভেক্টরের যেখানে i ছিল না, তার মানে i এর সাথে আসলে কত ছিল? 0 ছিল। তো 0i + 4j - k। এরপর আমরা কি করছি? i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। i এর পার্টটা 0, j এর পার্টটা 4, k এর পার্টটা হচ্ছে +3। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 7। ওকে, এবারে দেখো সহজ একটা প্রশ্ন, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জিজ্ঞাসা করছে। সো কোণ বের করতে গেলে আমরা কি জানি? cos θ হচ্ছে a ডট বি ডিভাইডেড বাই a ভেক্টরের মান আর b ভেক্টরের মান। তার মানে আমার থিটার যে মান সেটা কি আসবে? cos ইনভার্স
তো প্রথমে হচ্ছে আমাদের ডট গুণ করতে হবে। সো ডট হচ্ছে কি এই 3 এর সাথে 5 আর এই 3 এর সাথে 5, তো 3 5 হচ্ছে 15, এখানে -3 আর 5 তার মানে -15। তাহলে দেখো উপরে 15 -15 শূন্য হয়ে যাচ্ছে, নিচে কষ্ট করে মান বের করার দরকার নাই, কারণ ওই মান আসলে আমার কাজে লাগবে না। সরাসরি এবি লিখলাম। হ্যাঁ, মডুলাসেরটাকে এইভাবে মান লেখা যায়। তাহলে কি লিখতে পারি দেখো, উপরে যেহেতু শূন্য হয়ে গেছে, নিচে আর দেখার দরকার নাই কি আছে, cos ইনভার্স 0। তো আমরা জানি যে cos ইনভার্স cos 90 ডিগ্রি হলে শূন্য হয়, তাহলে অ্যান্সার হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। সো আমার এখান থেকে ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার দেখো স্কেলার গুণনের উদাহরণ কোনটা। বেশ সুন্দর একটা প্রশ্ন। আমরা জানি যে কাজ যখন আমরা হিসাব করি, প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছ, কাজ হচ্ছে বল এবং সরণ। এই বল ভেক্টর এবং সরণ ভেক্টরে কি ডট গুণ করা হয়, তাই না? এবং আমরা জানি এই ডট গুণন বলা যেই কথা, স্কেলার গুণন বলা একই কথা। সো যেহেতু বল এবং সরণের ডট গুণন করে আমরা কাজ পাই, তাহলে স্কেলার গুণনের উদাহরণ হবে হচ্ছে কাজ। বল প্রয়োগে সর্বোচ্চ কাজ কখন হবে, যখন বল ও সরণের সাথে ক্রিয়া করে। কিভাবে ক্রিয়া করে দেখো, আমরা জানি কাজ ইকুয়ালস টু এফ ডট আর। তাহলে এফ ডট আর হইলে এটাকে ডট গুণন করলে কি লেখা যাবে, এফ আর কস থিটা, তাই না? তাহলে সর্বোচ্চ কাজ আসলে কখন হবে, দেখো সর্বোচ্চ কাজ কখন হবে, যখন তোমার এই কস থিটার মানটা কি হবে ভাই, কস থিটার মানটা যখন সর্বোচ্চ হবে। তাহলে কস থিটা ম্যাক্সিমাম হলে তোমার কাজের মানটাও কি পাবা, ম্যাক্সিমাম পাবা। এখন বলো তো কস থিটার ম্যাক্সিমাম মান কত? আমরা জানি যে কস থিটার মানটা হচ্ছে -1 হচ্ছে তার সর্বনিম্ন মান, +1 হচ্ছে তার সর্বোচ্চ মান। তাহলে কস থিটার মান কি হতে হবে, +1 হতে হবে। তো কস থিটার মান কখন +1 হয় বলো তো, থিটা সমান 0 ডিগ্রি হলে এই কস থিটার মানটা হচ্ছে 1, যেটা হচ্ছে আসলে ম্যাক্সিমাম মান। তার মানে আসলে থিটার মান হতে হবে 0 ডিগ্রি। তো থিটার মান 0 ডিগ্রি হওয়া মানে আসলে কি বলতো, এই বল ভেক্টর এবং সরণ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আর 0 ডিগ্রি মানে আসলে কি একই দিকে, 0 ডিগ্রি মানে একই দিকে। তাহলে একটু অপশন থেকে দেখে চিন্তা করো তো কোনটা অ্যান্সার। দেখো অপশন ডি যেটা আছে একই দিকে, সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবারে দেখো বলছে একটি কণার উপরে এত বল প্রয়োগ করলে সরণ হয় এত, বল কর্তৃক সম্পাদিত কাজ কত। তো যেহেতু এখানে এসআই এককে নিউটন বলা আছে, এসআই এককে সরণের একক মিটার বলা আছে, সেক্ষেত্রে কোনো কনভার্সন আমাদের আসলে দরকার নাই। তাহলে কাজের মান কত হবে, এফ ডট আর, ডট গুণ করতে হবে। সো এখানে আমাদের এফ এর মানটা আছে হচ্ছে 10i প্লাস 10j প্লাস 10k ক্যাপ, তার সাথে আরটাকে গুণ করতে হবে 2i প্লাস 2j মাইনাস 2k। এখন খেয়াল করে দেখো, আমরা যে নিয়মটা জানি সেটা হচ্ছে i এর সাথে i কে গুণ করতে হয়, তার মানে 10 ইন্টু 2, এরপরে j এর সাথে j কে গুণ করতে হয়, তার মানে 10 ইন্টু 2, এরপরে k এর সাথে আবার k টাকে গুণ করতে হয়, তার মানে আমরা লিখতে পারি 10 ইন্টু -2। তাহলে খেয়াল করে দেখো এখানে 10 ইন্টু 2 আর 10 ইন্টু -2, হ্যাঁ এই দুটা বাদ চলে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে কি 20, আর এখানে 20, এখানে -20 বাদ। তাহলে অ্যান্সার থাকতেছে আমাদের 20 জুল। তাহলে অপশন থেকে আমাদের এ হচ্ছে পারফেক্ট অ্যান্সার। এবার চলো রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18 সালের প্রশ্নটা দেখি। একই রকম প্রশ্ন দেখো, সরাসরি এখানে এফ ডট আর এর কথাই বলে দিচ্ছে, অর্থাৎ কাজ চাইছে, ঠিক আছে? তাহলে এখানে আর কষ্ট করে কাজের মান লিখতে হচ্ছে না। হোয়াটএভার, এখানে একই হিসাব, আমাদের আই এর সাথে আই কে গুণ করতে হবে, জে এর সাথে জে কে গুণ করতে হবে, তার মানে 8 ইন্টু 6 প্লাস হচ্ছে 2 ইন্টু 8, তার মানে এখানে 48 আছে আর এখানে হচ্ছে 16 আছে। তাহলে এখানে যোগ করলে কত আসে, 64। তো আমাদের অ্যান্সার থেকে ডি হচ্ছে পারফেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো কোন ভেক্টরটি এ ভেক্টরের উপর লম্ব। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন এবং খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো কিভাবে সুন্দর প্রশ্ন, বলছে কোন ভেক্টরটা এই ভেক্টরের উপরে লম্ব। এখন একটু ভালো করে চিন্তা করো, এ ভেক্টর যেভাবে আছে, এ ভেক্টর আছে 4i ক্যাপ প্লাস হচ্ছে 3j ক্যাপ। এখন দেখো এই আই ক্যাপ মানে আসলে বোঝাচ্ছে সেটা এক্স অক্ষে থাকে, আর জে ক্যাপ মানে বোঝাচ্ছে সেটা হচ্ছে ওয়াই অক্ষে থাকে। তাহলে এক্স এবং ওয়াই অক্ষ দিয়ে কোন তলটা গঠিত হয় ভাইয়া বলো তো, এক্স এবং ওয়াই দিয়ে গঠিত হয় হচ্ছে এক্স ওয়াই তল। তাহলে এই যে এক্স ওয়াই তল, আমার এ ভেক্টরটা তাইলে হচ্ছে আমার এক্স ওয়াই তলে অবস্থানরত। এখন বলছে কোন ভেক্টর এই ভেক্টরের উপর লম্ব, তার মানে আসলে প্রশ্নটা কি এভাবে বলছে না যে কোন ভেক্টর এক্স ওয়াই তলের উপর লম্ব।
আচ্ছা, তাহলে আমাদের টার্গেট হচ্ছে এক্স ওয়াই তলের উপর লম্বকে সেটা বের করা, এবং আমরা ভালো করে জানি যে এক্স ওয়াই তলের উপর লম্ব হচ্ছে তোমার জেড অক্ষ। কারণ কি, আমরা জানি যে ভাইয়া যখন এরকম যদি আমাদের অক্ষ ব্যবস্থা থাকে, ধরো আমাদের যদি এটা এক্স অক্ষ হয়, এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, তাহলে আমাদের জেডটা হচ্ছে এটা হচ্ছে আমাদের জেড। তাহলে খেয়াল করে দেখো, এই যে এক্স ওয়াই তলটা আমাদের কাছে আছে, এই যে এক্স ওয়াই তলটা আমাদের কাছে আছে, এই এক্স ওয়াই তলের উপরে জেডটা হচ্ছে লম্ব আছে। এখন খেয়াল করো, জেড যে লম্ব আছে, এই জেড অক্ষটা প্রকাশ করতে যে কোনো একটা নাম্বারের পরে কি থাকে, একটা কে ক্যাপ থাকে না? হ্যাঁ, কে ক্যাপ থাকে। তাইলে এখানে কোন ভেক্টরের সাথে আমার হচ্ছে এরকম কে ক্যাপ বা কে হ্যাট আছে বলো তো? আমাদের দেখো, এই ভেক্টরটা কিন্তু এক্স ওয়াই তলে আছে, এক্স ওয়াই, যেটা হচ্ছে এক্স বোঝায়, এটা ওয়াই ওয়াই বোঝায়, তাহলে এটা লম্ব না, এটা এক্স ওয়াই তলেই আছে। এই ভেক্টরটা হচ্ছে এক্স এ আছে, এক্স বরাবর, যেহেতু আই ক্যাপ আছে, এটা এক্স বরাবর, এটা হচ্ছে এক্স ওয়াই তল বরাবর আছে, এটা এক্স বরাবর আছে। তাহলে খেয়াল করো, এখানে যে 7k টা আছে, এই কে মানে কিন্তু আমরা বলছি জেড অক্ষ, আর জেড অক্ষটা হচ্ছে এক্স ওয়াই তলের উপর লম্ব, আর এক্স ওয়াই তলের উপর লম্ব মানে সেটা হচ্ছে এই ভেক্টরটার উপরে লম্ব। তার মানে আমাদের অ্যান্সার আসলে কোনটা ভাইয়া? অ্যান্সার হচ্ছে সি। আশা করি বুঝতে পারছি। এবার দেখো, এ ডট বি শূন্য হলে কোনটি সঠিক? তো এ ডট বি শূন্য হলে আমরা বলছিলাম যে এ ডট বি শূন্য হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর কি হবে? লম্ব হবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। সো অপশন চেক করো, প্রথমটাই হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার, যে দুজন হচ্ছে পরস্পর লম্ব। আচ্ছা, এবারে দেখো, দুটি ভেক্টরের এত হলে মধ্যবর্তী কোণ কত? আগের মতোই একটা প্রশ্ন। আমরা জানি মধ্যবর্তী কোণ হচ্ছে কিভাবে বের করতে হয়, কজ ইনভার্স, উপরে দুইটার ডট গুণ, নিচে দুইটার মান। এখন খেয়াল করে দেখো, এখানে যে ডট গুণনটা আমরা করব, হ্যাঁ, ডট গুণনটা আসলে কার কার মধ্যে? ডট গুণ হচ্ছে আই এর সাথে আই আর জে এর সাথে জে। এখন এখানে খেয়াল করো, এখানে জে এর সাথে কিন্তু জে নাই, এখানে জে আছে বাট এখানে আসলে জে নাই। সো এখানে আসলে দাগ না দিয়ে আমরা রেদার এটাকে এভাবে রেখে দেই। সো চিন্তা করে দেখো, আমার এই আই এর সাথে এই আই গুণ হলে 3 × 5 হবে। ওকে, এখন দেখো এখানে -3 আছে জে এর সাথে, সো -3 আছে, এখানে কিন্তু জেটা নাই, তার মানে এখানে আসলে সেটা শূন্য। আবার এখানে কে নাই, তাহলে এখানে কেটা হচ্ছে শূন্য, আর এখানে কেটা হচ্ছে 5। নিচে এ আর বি এর মানটা বসাইতে হবে। সো এ এর মান কত? এর মান হচ্ছে, এই যে দেখো 3 আর 3, দুইটা 3 আছে, তাহলে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার। আর বি এর মান কত? বি এর মানটা হচ্ছে দেখো, এই পাশে আছে হচ্ছে 5, এই পাশে 5, তাহলে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে দেখো কি লেখা যায়, কজ ইনভার্স উপরে 3 আর 5 গুণ হলে কত হবে? 15, আর নিচে হচ্ছে আমার এখানে কত, 3 স্কয়ার হচ্ছে দুইটা আছে তাই না? তো 3 স্কয়ার দুইটা থাকলে এটা কি, 3টা বাইরে চলে আসবে, 2টা রুটের ভিতরে থাকবে, তাহলে কি 3√2। আর এখানে কি কাহিনী, 5 দুটো আছে, তাহলে 5 দুটো থাকলে কি 2 × 5 স্কয়ার, 5 স্কয়ার বাইরে চলে আসবে, তাহলে 5√2। এবার খেয়াল করে দেখো ভাইয়া, এই 15 আর যে 3 × 5 = 15 কাটাকাটি যায়, তাহলে উপরে থাকে হচ্ছে 1, নিচে থাকে দুইটা √2, তাহলে এখানে লিখতে পারবো, দেখো cos ইনভার্স 1 / দুইটা √2 গুণ হয়ে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এবার তোমরাই জানো cos ইনভার্স হাফের মান আসলে কত? 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রি হইলে কত হয়? হাফ হয়, তাহলে cos ইনভার্স হাফ হইলে কত হবে? 60 ডিগ্রি হবে। তার মানে আমার এখানে অ্যান্সার হবে হচ্ছে 60 ডিগ্রি। সেখান থেকে অপশন এ হচ্ছে কারেক্ট। ওকে ফাইন। এবার দেখো আরেকটা সুন্দর প্রশ্ন, কি বলছে এখানে, জে ক্যাপ আর এই ভেক্টরের মানটা আসলে কত? তো চলো এটা করে ফেলি। জে ক্যাপ আছে এখানে, আর এখানে আছে 2i - 3j + k। তা আমরা বলছি যে অন্য যে ভেক্টর গুলো আছে সেই ভেক্টরের আসলে তোমার ধরো i এবং k, সেখানে তাদের সহগ আছে হচ্ছে 0, তাই না? তাহলে ওদের সাথে হিসাব করা দরকার নাই, জে এর সাথে মনে মনে কত আছে? 1, এই 1 এর সাথে আমার এখানকার 3টা গুণ হবে, তাহলে 1 × কি -3, অন্যগুলো এখানে আর আসবে না, তাহলে অ্যান্সার হবে -3। আচ্ছা, এবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 সালে একটা আসা প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু ভাই রিটেন। দেখো কি বলছে, ভেক্টর এত, মানে এই এ ভেক্টরটা কমা দিছে এখানে, ভেক্টর বি এবং ভেক্টর সি এর সাথে সমান কোণ তৈরি করে। তার মানে কি বুঝতেছো, এটা বি এর সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে যদি আমি এরকম থিটা এ
বি বলি, মানে এ বি এর সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা দেখো বলছে এটা হচ্ছে বি এর সাথে এবং সি এর সাথে সমান কোণ উৎপন্ন করছে, মানে এ বি এর সাথে যে কোণ উৎপন্ন করছে সি এর সাথেও একই কোণ উৎপন্ন করছে। তাহলে এ বি এর সাথে কোন কোণ উৎপন্ন করছে ধরলাম সেটা হচ্ছে থিটা এ বি, আর এই এটা সি এর সাথে কোন কোণ উৎপন্ন করছে ধরলাম থিটা এসি। তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান, এটাই বলছে দেখো। তার মানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি থিটা এবি সমান থিটা এসি। এবার তোমরা জানো থিটা সূত্রটা কিভাবে লিখতে হয়, কজ ইনভার্স যেই দুজন থাকে তাদের ডট গুণ, তাই না? তাহলে এখানে কি করতে হবে, কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান বি এর মান, আর এখানে কজ ইনভার্স এ ডট সি এ এর মান সি এর মান। এখন দেখো কি করতে পারি, দুই পাশে যেহেতু কজ ইনভার্স, সো দুই পাশে কজ ইনভার্স হলে আমার আসলে এখানে এই কজ ইনভার্স না রাখলেও হয়, সমস্যা নাই। তাহলে যেহেতু হচ্ছে এ বি এর মানটা আমার এখানে সমস্যা করতেছে না, তাহলে এখানে একটা কাজ করতে পারি, দেখো এ ডট বি করতে পারি। এ ডট বি করলে কি হবে, এই এ এর সাথে বি এর এই আলফার সাথে এখানকার যে ওয়ানটা আছে মনে মনে সে ওয়ানটা গুণ হবে, সো এখানে কত থাকবে আলফা। এবারে এই 2 এর সাথে এখানকার যে ওয়ানটা আছে তার মানে এখানে থাকবে হচ্ছে 2, তারপরে হচ্ছে এখানকার বিটার সাথে এখানে কিছুই নাই তাহলে ওটা থাকবে না, তাহলে আলফা প্লাস 2 হচ্ছে আমার উপরের দিকে থাকবে। ওকে ফাইন। এবার নিচের দিকে আসলে আমার কি থাকবে, এ আর বি এর কি, এর বি এর আলাদা আলাদা মান। তাহলে এর মানটা আসলে কত হবে, এর মানটা হবে আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর বি এর মানটা হবে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আচ্ছা, আর এ পাশে আমরা এ ডট সি করতে পারি। তো এর আলফার সাথে সি এর এখানে দেখো আই এর সাথে কিছু নাই, তার মানে 0 ইন্টু আই আছে, তাই না? 0 ইন্টু আই আছে, তাহলে 0 এর সাথে আলফাটা গুণ হলে কি হবে, 0ই হবে, তো লেখা লাগবে না। এখানে জে এর সাথে 2 আছে আর এখানে জে এর সাথে 1 আছে, তার মানে এখানে কত হবে 2 হবে। এখানে কে এর সাথে বিটা আছে, এখানে কে এর সাথে 1 আছে, সো 1 আর বিটা গুণ হয়ে বিটা হবে। ওকে, আর নিচে কি থাকবে, নিচে খেয়াল করো আবারও এ এর মান, এর মান আমরা আগেই বের করছি যে এই মানটা আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আর নিচে হচ্ছে সি এর মান। তো সি এর মানটা খেয়াল করে দেখো, সি এর মানটা হবে হচ্ছে √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে এখানে লিখতে পারি √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এবার দেখো মজার বিষয়, সেটা হচ্ছে আমার এই দুই পাশেই এই এর যে মানটা সে এর দুইটা মান কি আছে ভাইয়া, কমন আছে। আবার দুই পাশে এই √2 যে মানটা এই দুটা মানও কি আছে, কম। তাইলে এখানে আমি কি লিখতে পারি বলো, টোটাল জায়গাটা থেকে আমি লিখতে পারি দেখো যে আলফা প্লাস 2 ইকুয়ালস টু বিটা প্লাস 2, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো আলফা ইকুয়ালস টু বিটা। সো এইটাকে আমরা একটা বক্স দিয়ে রাখি, আমাদের এই আলফা এবং বিটার মানটা আসলে বের করতে বলছে, ঠিক আছে, এই মানটাই বের করতে বলছে। এখন দেখো আমরা বুঝলাম যে আলফার মান বের করলেই বিটার মান বের হয়ে যাবে, সমস্যা নেই, আবার বিটা বের হলেও আলফার মান বের হয়ে যাবে। এবার খেয়াল করে দেখো বলছে বি এবং সি এর সাথে একই সমতলে অবস্থান করে, মানে তিনটে ভেক্টর একই সমতলে অবস্থান করে। এখন আমরা কি জানি বলতো, আমরা জানি যে একই সমতলে অবস্থান করলে, আমরা জানি একই সমতলে যখন অবস্থান করে তখন তাদেরকে আমরা কি করতে পারি, সুন্দর করে নির্ণয় করতে পারি। তাইলে আমার প্রথম যে ভেক্টরটা আছে তার যেই উপাংশগুলো, মানে তার যে এক্স অক্ষের উপাংশ, ওয়াই অক্ষের উপাংশ এবং জেড অক্ষের উপাংশ, এগুলোকে বসাইতে হয়। তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে 2, এটা হচ্ছে বিটা, তিনটা একই সমতলে অবস্থান করে। তাহলে বি এর ক্ষেত্রে কত আছে, বি এর ক্ষেত্রে আই আছে হচ্ছে 1, জে আছে হচ্ছে 1, আর কে এটা আসলে কত আছে, 0 আছে, তাই না? তাহলে কে এটা হচ্ছে 0, আর সি এর সাথে আই এর সাথে আছে 0, জে এর সাথে আছে 1, কে এর সাথে আছে হচ্ছে 1। সেই হচ্ছে আমাদের ওভারঅল বিষয়। এবং একই সমতলে অবস্থান করলে জানি আমরা যে এখান থেকে কোনো ক্ষেত্রফল তারা তৈরি করে না, মানে যখন তিনটা ভেক্টর একই সাথে অবস্থান করে তখন তাদের নির্ণায়ক আসলে কত হয়, 0 হয়। হ্যাঁ, তো নির্ণায়ক হচ্ছে 0। আচ্ছা, এবার এই পাশ থেকে আমরা কি চিন্তা করতে পারি দেখো, যদি আলফার রেসপেক্টে চিন্তা করি তাহলে হচ্ছে 1 মাইনাস 0, 1 মাইনাস 0। এবার যদি আমি 2 এর রেসপেক্টে চিন্তা করি তাহলে 1 মাইনাস 0, আবারও 1 মাইনাস 0। এবার যদি বিটার রেসপেক্ট হিসাব করি, 1 মাইনাস 0, আবারও 1 মাইনাস 0 ইকুয়ালস টু 0। এখন খেয়াল করো এখানে কি থাকে, আলফা,
এখানে আছে -2, এখানে আছে বিটা ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো, আলফা এবং বিটার মানটা কি একই, তাহলে আলফা আর বিটার মান একই হইলে আমি সবটাকে আলফা লিখতে পারি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, এখান থেকে লেখা যাবে দেখো 2 আলফা সমান 2, সুতরাং আলফার মান হচ্ছে 2। এবং আমরা বলছি যে আলফার মান যা হবে বিটার মান একই হবে, তার মানে আলফার মানও 2, বিটার মানও 2। সো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আলফা এবং বিটা দুজনের মানই হচ্ছে আমাদের 2 হবে। ওকে, এবারে দেখো জগন্নাথ ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে 18-19 সালে, দুটি ভেক্টর দেওয়া আছে, এখানে একটা এম এর মান বলে নাই, সেই এম এর মান কত হলে পরস্পরের উপরে লম্ব। সো লম্বের হিসাবটা কিন্তু আমরা জানি যে লম্ব হিসাব করতে গেলে দুইটা ভেক্টরের ডট গুণনটা আসলে কত ধরতে হয়, 0 ধরতে হয়। তাহলে এ ডট বি হচ্ছে 0। এখন দেখো ভাই, এ ডট বি করলে এই আই এর সাথে আইটাকে গুণ করতে হবে, সো 2m হবে। জে এর সহগের সাথে জে এর সহগ, সো এখানে হচ্ছে 3 × 2 6 হবে। কে এর সহগের সাথে কে এর সহগ, কে এর সহগ এখানে -5, এখানে কে এর সহগ 10, তার মানে -50 ইকুয়ালস টু 0। তাহলে লিখতে পারি টুয়াইস এম -44 ইকুয়ালস টু 0। তার মানে টুয়াইস এম এর ভ্যালু হচ্ছে 44, তার মানে এম এর ভ্যালুটা হবে হচ্ছে 22। সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা, এবার দেখো টাইপ 6 ভেক্টরের ক্রস গুণন। তো ক্রস গুণনও দেখো ঢাকা ইউনিভার্সিটিতে মোটামুটি 4 বার আসছে, একদম বিগত বছরেও আসছে, দেখো মার্ক করা আছে। এছাড়াও রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম এবং খুলনা ইউনিভার্সিটিতে এই প্যাটার্ন গুলো খুব কমন, এবং ঠিক এই কারণেই গুরুত্ব বিবেচনায় এটাকে 3 স্টার দেওয়া হয়েছে। এখন দেখো ক্রস গুণন যখন আসলে করা হয়, এই ডট গুণন যেমন হচ্ছে স্কেলার রাশি, ক্রস গুণন করলে কিন্তু আসলে আমরা কি পাই দেখো, আমাদের ক্রস গুণন করলে একটা অংশে থাকে মান, আর এই যে ইটা ক্যাপ একক ভেক্টর, এটা দ্বারা আমরা বলছিলাম একক ভেক্টর হচ্ছে দিক নির্দেশ করে, সেখানে একটা দিক থাকে। তাহলে বলো মান এবং দিক দুইটাই যখন থাকে তখন এ ক্রস বি একটা কি রাশি বলতো, ক্রস গুণন করলে কি পাওয়া যায়, ভেক্টর রাশি পাওয়া যায়। ফাইন, এখন জিজ্ঞাসা করতে পারো যে ঠিক আছে, মান তো বুঝলাম যে মান হচ্ছে এ বি সাইন থিটা, কিন্তু দিকটা আসলে কি, এই দিকটা আসলে কি? তো দিকটা হবে ভেক্টর দ্বয়ের তল বরাবর লম্ব। তাহলে ভেক্টরদের তল বরাবর যে লম্ব, খেয়াল করো এখানে এ ভেক্টর আছে, এখানে বি ভেক্টর আছে। তাহলে এই দুটা ভেক্টরের যখন ক্রস গুণ করা হয়, তখন ক্রস গুণ করলে তল বরাবর লম্ব কোন দিকে হইছে, যে উপর দিকে হইছে। সেটা হচ্ছে আসলে এ ক্রস বি এর দিক, লম্ব বরাবর। তাহলে খেয়াল করো এখানে এ ক্রস বি করলে, আমরা যদি এখানে ধরো এটাকে এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি, তাহলে খেয়াল করো যদি আমি এ ক্রস বি করি, তোমরা জানো ডান হস্ত নিয়ম, তাইলে এ ক্রস বি করলে আমার ক্রস গুণনের দিকটা হচ্ছে উপরের দিকে থাকতেছে। ঠিক আছে, কনসিডার করতেছি যে আমাদের তলটা হচ্ছে এটা, আমরা কনসিডার করতেছি আমাদের তল হচ্ছে এটা। আচ্ছা, তাহলে দেখো এই তলের উপরে, এই এ বি তলের উপরে ক্রস গুণ করলে আমার ডিরেকশন থাকতেছে উপরের দিকে। ঠিক আছে, এ ক্রস বি করলে, আচ্ছা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আর যদি আমি এক কাজ করি বি ক্রস এ করি, তাহলে কিন্তু ডিরেকশনটা কোন দিকে, নিচের দিকে। তাহলে খেয়াল করো আমি যদি এ ক্রস বি করি, তাহলে এখানে ডিরেকশন আসতেছে উপরের দিকে, আর বি ক্রস এ করলে ডিরেকশন আসতেছে নিচের দিকে। কিন্তু দুজনের মানই সমান, আমাদের এ ক্রস বি এর মান আর বি ক্রস এর মান দুজনের মানই হবে হচ্ছে এ বি সাইন থিটা। শুধুমাত্র তারা মিলে না হচ্ছে কোথায়, দিকে মিলে না, একটা দিক উপরে হইলে আর একটা দিক কোথায় হচ্ছে নিচে। এই যে দিক মিলতেছে না, তার মানে একটা আরেকটার কি অপোজিট। সো অপোজিটটাকে ঠিক করার জন্য আমরা একটা কি দিয়ে দেই, আগে একটা মাইনাস দিয়ে দেই, যাতে করে কি এ ক্রস বি এর দিকটা বি ক্রস এর দিকটা কি হয়ে যায়, সেম হয়ে যায়। তো আশা করি এই পার্টটা আমরা মোটামুটি ধরতে পারছি যে আসলে ক্রস গুণন বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, এবার দেখো ক্রস গুণন করলে আমাদের যে এই যে ধরো আই ক্রস জে করলে কে পাওয়া যায়, জে ক্রস কে করলে আই পাওয়া যায়। এটা সহজে বোঝার জন্য দেখো চিত্রে আমরা একটা সিস্টেম রাখছি। সিস্টেমটা কেমন, এখানে হচ্ছে আই থাকবে, তো আই এর যখন আমরা এভাবে বাম দিক বরাবর এখানে ঘুরতেছি, ধরো আই এর পর যখন জে এর দিকে আসলাম, তখন আই আর জে এর গুণফল আমি পাবো হচ্ছে কে।
তার মানে আমি যদি এখানে বাম দিকে আসি, দেখো বাম দিকে আসলে সেটা হবে ধনাত্মক। এই জন্য আই ক্রস জে করলে আমি পাবো হচ্ছে কে। আবার সেম ভাবে জে এর সাথে যখন আমি এই কে এর দিকে যাব, তখন আমি সেটা পাবো হচ্ছে আই। আমি আবার কে এর সাথে যখন আই এর দিকে যাব, তখন আমি পাবো অন্যটা, মানে জে। অর্থাৎ এভাবে আই জে কে পরস্পর কি করবে, একটার পর একটা যদি সিরিয়াল মেনটেন করে আসে, সেই ক্ষেত্রে আমি অপরটা পাবো। আমার আই জে দেওয়া থাকলে কে পাবো, জে কে দেওয়া থাকলে আই পাবো। সিরিয়াল মেনটেন করলে মানটা ধনাত্মক থাকবে। আর সিরিয়াল যদি উল্টা হয়, অর্থাৎ আই এর পর জে না এসে যদি জে এর পর আই চলে আসে, তাহলে সিরিয়াল যদি উল্টা হয়, জে এর পর আই চলে আসলে আমার আগে একটা ছোট্ট করে কি চলে আসবে, মাইনাস চলে আসবে। সো এই নিয়মটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এখন আসি এই পোর্শনে, আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে, দেখো এইখানে আমরা অ্যাপ্লাই করব। আমাদের এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে। হ্যাঁ, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল বলছে। তাহলে আমরা কি জানি, সমান্তরাল যেহেতু বলছে, সমান্তরাল যেহেতু বলছে, তার মানে আমাদের যে মধ্যবর্তী কোণটা হবে সেটা একই দিকে হতে পারে। একই দিকে হলে 0 ডিগ্রি, আর যদি একই দিকে না হয়, বিপরীত দিকে হয়, সেটা হবে 180 ডিগ্রি। এই জন্য সমান্তরাল হলে 0 ডিগ্রিও ব্যবহার করা যায়, 180 ডিগ্রিও ব্যবহার করা যায়। তাহলে এখন আমরা 0 ডিগ্রি ধরে যদি চিন্তা করি, আমরা জানি যে এ ক্রস বি, এটার যে মান সেটা হচ্ছে এ বি সাইন থিটা। এখন যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এই থিটার মানটা যদি আমি 0 বসাই, এখানে দেখো সমান্তরাল হলে 0 বসানো যায়, 180 ডিগ্রিও বসানো যায়। আমি যদি সাইন থিটার মানটা 0 বসাই, সাইন 0 বসাও, তাহলে এই মানটা আসলে কত আসতেছে, 0 আসতেছে। তার মানে আসলে দুটি ভেক্টর যখন সমান্তরাল হবে, এই যে মানটা আমরা পাইলাম এ ক্রস বি এর মান হচ্ছে 0, এই 0 মানটা কখন আসবে, যখন দুটি ভেক্টর হচ্ছে কি সমান্তরাল। তাহলে দুটো ভেক্টর সমান্তরাল হলে, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে, আমরা এই শর্তটা পাইছি 0 ডিগ্রি বসায়, তো সেই ক্ষেত্রে আমাদের ক্রস গুণনের মানটা হবে হচ্ছে 0। তো এই জিনিসটা আমাদের মনে রাখবো। আর একটা বিষয় মনে রাখবো, এটা হচ্ছে আমাদের প্রথম পার্সপেক্টিভ। সো এটাকে আমরা নাম্বার 1 দিয়ে রাখলাম। আমাদের নাম্বার 2 পার্সপেক্টিভ হইতেছে আর একটা অনুপাত করে। দেখো এ এর সাথে আছে এক্স, মানে আই ক্যাপ বরাবর, আর বি এর সাথে আছে আই ক্যাপ বরাবর হচ্ছে বিএক্স। তো আর একটা পার্সপেক্টিভ হচ্ছে সমান্তরাল থাকলে এই আই এর সহগ, বি এর, জে এর সহগ এবং কে এর সহগ, তাদের যে অনুপাত, সে অনুপাতটা হচ্ছে ধ্রুবক হবে। তাহলে এই এক্স এর সাথে এই এক্স এর, অর্থাৎ এক্স এর সাথে বিএক্স এর যে অনুপাত, সেটা হবে ওয়াই এর সাথে ওয়াই এর, মানে এ ওয়াই এর সাথে বি ওয়াই এর অনুপাত, সেটা হবে কে এর সাথে কে এর, অর্থাৎ এ জেড এর সাথে বি জেড এর অনুপাতের সমান। তিনজন সমান সমান হবে এবং এই তিনজনের মান হবে একটা নির্দিষ্ট ধ্রুবকের সমান। সেটার মান যে কোনো কিছু হইতে পারে, 2 3 4 5 6, যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের টেকনিক। সমান্তরাল হলে তোমরা এরকম এবি সাইন থিটা দিয়েও ম্যাথ করতে পারবা, আবার এরকম অনুপাত করেও ম্যাথ করতে পারবা। দেখবা কখন কোনটা হিসাব করলে সুবিধা হয়। এবার দেখো, যখন সন্নিহিত বাহু দিয়ে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলে, ধরো একটা ত্রিভুজের কথা আমরা চিন্তা করতেছি। ধরো একটা ত্রিভুজ আছে আমাদের কাছে, তো আমরা প্রথমে একটা সামান্তরিকের রেসপেক্টে চিন্তা করি। ধরে নাও এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, আর ধরে নাও এদিক বরাবর এটা একটা ত্রিভুজ ফর্ম করছে। মনে করো এটা হচ্ছে আমাদের ধরো সি। তাহলে খেয়াল করো, এই যে সামান্তরিকটা, সামান্তরিকটা আসলে দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, তাই না? তাহলে এই ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তোমরা পড়ছো কিন্তু যে ত্রিভুজের যে কোনো দুইটা কোণ যখন দুইটা বাহু যখন দেওয়া থাকে, আর তাদের মধ্যবর্তী যখন কোণটা বলা থাকে, কোণ যদি আমি এখানে থিটা বলি, তাহলে এখানে এই এবিসি যে ত্রিভুজটা ফর্ম করছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে বলতো? ত্রিভুজের ক্ষেত্রফল আসলে কত হবে বলতো? হাফ এবি সাইন থিটা। এটা একদম ত্রিকোণমিতিতে আমরা পড়ছি। এখন দেখো ভাই, এই যে হাফ এবি সাইন থিটা, হাফ এবি সাইন থিটা, এই এবি সাইন থিটা আসলে কার মান বলতো? এবি সাইন থিটা হচ্ছে এ ক্রস বি এর মডুলাসের মান। এজন্য ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা বের করি, তখন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুর ভেক্টর আকারে দেওয়া থাকলে তাদের ক্রস গুণ করে আমরা একটা কি করি,
হাফ করে দিই। সো এটা হচ্ছে যে 2 নাম্বারটা দেখতে পাচ্ছ। এবার একটু চিন্তা করো, যদি আমি সমগ্র সামান্তরিক হিসাব করতে চাই, তাহলে আমি যদি সমগ্র সামান্তরিক হিসাব করতে চাই, সমগ্র সামান্তরিক হিসাব করতে গেলে কি করতে হবে? এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা পাইছি তাকে কি করতে হবে? দ্বিগুণ করতে হবে, কারণ এটা আর এটা পরস্পর সমান। তাহলে 2 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ হাফ এ ক্রস বি। তাহলে খেয়াল করো, গুণ করলে কত আসে? 2 আর 2 বাদ গিয়ে আমাদের কত থাকে? শুধুমাত্র এ ক্রস বি। ওকে, আশা করি সামান্তরিকের যে ক্ষেত্রফলের সূত্রটা 1 নম্বরে, এটাও আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার চলো এই বিষয়টা থেকে আমরা কিছু ইনসাইটফুল আইডিয়া নেওয়ার চেষ্টা করি। দেখো কি বলছে, সামান্তরিকের দুটো কর্ণ যদি হয় এ আর বি, সেক্ষেত্রে ক্ষেত্রফলের মান। সেখানে কিন্তু সামান্তরিকের সন্নিহিত বাহু হলে, দেখো সামান্তরিকের সন্নিহিত বাহু হলে সেক্ষেত্রে কিন্তু হাফ করতে হয় না, কিন্তু যখন কর্ণ দেওয়া থাকে তখন এটা কি করতে হয়? হাফ। এটা মনে রাখবা, কিন্তু মনে রাখার পেছনে যুক্তি থাকতে হয়। তো আমরা একটা যুক্তিটা দেখার চেষ্টা করি। ধরে নাও এটা হচ্ছে আমার সামান্তরিক, এবং সামান্তরিকের একটা কর্ণ আছে, মনে করো এটা হচ্ছে আমার লেটস সাপোজ এ, আর ধরো এটা হচ্ছে আমার ধরো বি। তাহলে আমি কি করতে পারি? দেখো আমরা জানি সামান্তরিক অর্ধেক অর্ধেক হয়, এটা কর্ণের অর্ধেক, এটা কর্ণের অর্ধেক, এটা কর্ণের অর্ধেক, এটা কর্ণের অর্ধেক। তো আমার যদি টোটালটা যদি এ হয় আর টোটালটা যদি বি হয়, তাহলে দেখো এই এটাকে আমি এই পাশে এক্সট্রা নিতে পারি। কতটুকু নিতে পারি? দেখো এতটুকু নিতে পারি। তাহলে এই অংশের যে মান হবে সেটা হবে এ ভেক্টর বাই 2, অর্ধেক নিছি। আবার এখান থেকে যদি আমি এই অর্ধেকটা নেই, তাহলে এই অর্ধেকটার মান হবে বি ভেক্টর বাই 2। আমার টোটালটার মান হচ্ছে বি, বাট এই দাগাঙ্কিত যে অংশটা আছে, দাগাঙ্কিত অংশের মানটা হচ্ছে এই যতটুকুর মানটা হচ্ছে আমার বি। তাহলে খেয়াল করো, এই যে ত্রিভুজটা আমরা পাইছি উপরে সেপারেটলি যদি আমরা আঁকি, এই ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহুর ভেক্টরে দেখো বলা আছে, মানে ওইভাবে আমরা চিন্তা করতে পারি। এটা হচ্ছে বি বাই 2, এটা হচ্ছে এ বাই 2। তাহলে যখন সন্নিহিত বাহু দেওয়া থাকে, একটা হচ্ছে এই দিক বরাবর, আদিবিন্দু কিন্তু একই, এদিকেও একই বরাবর, তাহলে সন্নিহিত বাহু দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করে? দেখো হাফ গুণ এ ক্রস বি। তাহলে হাফ গুণ এখানে এই দুইটা আমাকে গুণ করতে হবে। সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণ এই দুইটা ভেক্টরের গুণফল। সেই দুইটা ভেক্টর, একটা হচ্ছে এ ভেক্টর বাই 2 আর একটা হচ্ছে বি ভেক্টর বাই 2। তাহলে দেখো ভাই 2 2 2, তিনটা 2 আছে, তো কত হবে? 1/8, তার সাথে এ ক্রস বি। এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা নাই, বলছে কি সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিক কি এরকম এরকম 4টা ব্লক দিয়ে তৈরি। এটা একটা ব্লক, মনে করো এটা হচ্ছে আমার নাম্বার 1 ব্লক, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4। সবার ক্ষেত্রফল সেম, তাহলে এরকম 4টা আছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে বলতো? মোট ক্ষেত্রফল হবে 4 গুণ একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে একটা ত্রিভুজ কত ছিল? 1/8 ইন্টু এত। তাহলে এই মানটা আমরা এখানে লিখবো 1/8 ইন্টু এত। তাহলে দেখো এখানে সুন্দর করে কাটাকাটি গিয়ে 4 আর 8 কাটাকাটি গিয়ে এখানে থাকে হচ্ছে 2। তাহলে আমরা পাচ্ছি 1/2 এ ভেক্টর ক্রস বি ভেক্টর। সো এইভাবে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ক্রস বি হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে কর্ণের জন্য আমার একটা এক্সট্রা হাফ গুণ করতে হয় যদি ভেক্টর দ্বারা কর্ণ নির্দেশ করা হয়। আচ্ছা, তো এটাকে একটু মনে রাখতে হবে। এবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 সালের একটা প্রশ্ন করছে। প্রশ্নটা আসলে কেমন, যে দুইটা ভেক্টরের উভয়ের উপর লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে উভয়ের উপরে লম্ব দিকে যখন বলে তখন আমাদের ক্রস গুণন করতে হয়। কি করতে হয়? ক্রস গুণন করতে হয়। তার মানে আমাকে ক্রস প্রোডাক্ট অথবা ক্রস গুণ করতে হবে। তাহলে দুইজনের উপরে লম্ব হবে সেটা। কিন্তু খেয়াল করো বলছে একটি একক ভেক্টর। আমরা কি জানি? একক ভেক্টর হচ্ছে উপরে কি থাকে? ভেক্টর থাকে, আর নিচে কি থাকে? স্কেলার থাকে, মানে ওটার মান থাকে। তাহলে এবার দেখো এখানে ভেক্টর আসলে কোনটা হবে? ক্রস গুণ করতে হবে, তাই না? বা ভেক্টর গুণ করতে হবে। সো ক্রস গুণ করলে কি হবে? পি এবং কিউ দুইজনেরই ক্রস গুণ। আর নিচে স্কেলার মানে কি? ওই জিনিসটার কি মান, ওই জিনিসটারই মান। আশা করি জিনিসটা তোমাদের মনে আছে যে লম্ব দিকে যদি বের করতে বলে, দেখো
এই যে ক্রস গুণ যখন আমরা করছিলাম এখানে বলছিলাম যে ক্রস গুণের দিক হবে ভেক্টরের তল বরাবর লম্ব, উভয় ভেক্টরের তল বরাবর লম্ব, ঠিক আছে। তাহলে এখানে ওটাই বলছে দেখো যে ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব, এজন্য আমরা কি করছি ক্রস গুণ করছি, এজন্য পি কিউ কে ক্রস করতে হবে, ভেক্টর হিসেবে চিন্তা করতে হবে। এখন সবার আগে তুমি পি ক্রস কিউটা আগে বের করো, তারপর তুমি এই মানটা বের করতে পারবা। তাহলে আমরা এখানে পি ক্রস কিউটা করি, পি ক্রস কিউটা করি, তাহলে পি ক্রস কিউ এর মানটা কত হবে? দেখো এখানে আই জে কে, পি বরাবর কত আছে 2 2 -1, আর কিউ বরাবর আছে 6 3 -3। তো এখান থেকে যদি আই হ্যাটকে সামনে রাখি এটা হবে হচ্ছে -6 + 3, এরপরে জে হ্যাটকে সামনে রাখি -6 + 6, এরপর যদি কে হ্যাটকে সামনে রাখি, কে হ্যাটকে সামনে রাখলে এটা হচ্ছে 6 - 12। তাহলে দেখো ভাই এখানে কত থাকে, এখানে -3i থাকে, এই পার্টটা শূন্য, ওইখানে থাকে হচ্ছে -6k হ্যাট। সো পি ক্রস কিউ এর ভেক্টর ফরম্যাট আমরা পেয়ে গেছি। এখন যদি মানটা বের করি, মানটা কত হবে? পি ক্রস কিউ এর মানটা হবে √3² + 6²। সো 9 + 36, 9 + 36 কত হয়? 45, সো √45। তাহলে এখানে যদি আমরা মান বসাই, দেখো পি ক্রস কিউ এর মানটা হচ্ছে মাইনাস কমন নিলে 3i প্লাস হচ্ছে 6k, আর নিচে হচ্ছে √45। এবার একটু কমন নিয়ে দেখো, হ্যাঁ কমন নিলে মোটামুটি এটা মিলে যাবে। যদি আমি এখানে -3 কে কমন নিই তাহলে i + 2k থাকবে, আর নিচে থাকবে √45। তাহলে খেয়াল করে দেখো আমার এই সি নাম্বার অপশনের সাথে অ্যান্সারটা একদম হুবহু মিলে যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে 21-22 সালে আসা একটা প্রশ্ন যে কোনটি ওয়াই অক্ষের উপর লম্ব, ওয়াই অক্ষের উপর কি হইতে হবে? লম্ব হইতে হবে। তো প্রথমে দেখি যে এটা আসলে কি বলছে। দেখো আই ক্রস জে, আমরা কি জানি? আমরা জানি যে আই জে কে সিরিয়ালি ক্রস গুণ হলে আরেকটা পাওয়া যাবে, তাহলে আই ক্রস জে হচ্ছে সিরিয়ালি হইছে, তাহলে সিরিয়াল হলে কে পাবো আমরা? তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কে হ্যাট ক্রস হচ্ছে আই হ্যাট, আই হ্যাটের সাথে এবার হচ্ছে কে। দেখো আই এর পরে জে, কে এর পরে কি আই আসে তাই না? তাহলে কে এর পর আই আসলে আমি কি পাবো? জে পাবো। তাহলে কে এর পর আই আসলে সেটা পাবো জে। যেটা আসলে কি বোঝায়? যেটা বোঝায় ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের উপর লম্ব তো আর হয় না, যে আসলে কি বোঝায়? যে বোঝায় ওয়াই অক্ষ বরাবর, লম্ব বোঝায় না, তাহলে এটা অ্যান্সার হবে না, তাহলে এটা অ্যান্সার হবে না। বি নাম্বারটা চেক করো, বি নাম্বারটা আই ক্রস জে, খেয়াল করো আই ক্রস জে করলে তুমি কে পাবা, তার সাথে কে ক্রস, তো দুইটাই যদি সেম সেম ক্রস হয়, ক্রস মানে কি? কে ক্রসের মানটা হচ্ছে 1, কে হেটের মান, এই কে হেটের মানটা হচ্ছে 1, আর দুইজন তো একই, তার মানে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আমরা জানি একই জিনিসের ক্রস গুণন হলে সেটা মান আসে 0, এটা লম্ব হওয়ার কোনো প্রশ্ন নাই, ঠিক আছে। এই অংশ দেখো জে এর সাথে আই, জে এর সাথে দেখো আই এর সাথে জে হইলে সেটা হয় কে, জে এর সাথে আই যদি হয়, জে এর সাথে আই হইলে সেটা কি উল্টায় যাবে না? সেটা মাইনাস লিখতে হবে, সো মাইনাস কে হবে, তার সাথে জে কে গুণ করা হচ্ছে। এবার দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা জে ক্রস, এই যে মাইনাস কে ক্রস জে কে আমরা কিভাবে বলতে পারি, মাইনাস কে কমন নিয়ে কে ক্রস জে এভাবে লেখো। এরপর দেখো কে এর সাথে জে, এটার অ্যাকচুয়াল ডিরেকশন হচ্ছে জে থেকে কে এর দিকে যাবে, বাট আমি যদি কে এর থেকে জে এর দিকে যেতে চাই তাহলে আবারও কি করা লাগবে? মাইনাস করা লাগবে। জে ক্রস কে করলে আই পাইতাম, তাহলে কে ক্রস জে করলে মাইনাস আই পাবো, মাইনাস আই। তাহলে মাইনাস আই -1 হয়ে কত হবে? প্লাস আই। তাহলে এই আই হ্যাট আসলে কি বোঝায়? আই হ্যাট বোঝায় হচ্ছে এক্স অক্ষ। এখন এই এক্স অক্ষ কি ওয়াই অক্ষের উপর লম্ব? ডেফিনেটলি লম্ব, কারণ কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর কি থাকে? লম্ব অবস্থায় থাকে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। তো যেহেতু অ্যান্সার পেয়ে গেছি, ডি নাম্বার দেখা লাগতেছে না। আচ্ছা, তো এই প্রবলেমটা দেখা যাক। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 21-22 সালে আসছে। দেখো কি বলছে এখানে, এ ক্রস বি এবং বি ক্রস এ পরস্পর হচ্ছে সমান, তাহলে এদের মধ্যবর্তী কোণ আসলে কত? দেখো আমার যদি একটা ভেক্টর, ধরো একটা ভেক্টর যদি এরকম হয়, এটা হচ্ছে এ,
আর এদিক বরাবর ধরো আছে হচ্ছে বি, তাহলে এই এ ক্রস বি এর যে ডিরেকশনটা আমরা বলছিলাম যে এ ক্রস বি ডিরেকশনটা হয় হচ্ছে এই ডান হাতে স্ক্রু বরাবর, তাহলে এই রুলটা হচ্ছে উপরের দিকে হবে এটার। তো এ ক্রস বি এর যে ডিরেকশনটা সেটা উপরের দিকে, আর বি ক্রস এর ডিরেকশনটা কোন দিকে? বি ক্রস এর ডিরেকশন করলে আসলে নিচের দিকে আসবে, সে নিচের দিকে, তাকে একটা মাইনাস দিলে হয়। তো এ ক্রস বি এবং বি ক্রস এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে আর উপরের দিকে উল্টা। তাহলে এখানে মধ্যবর্তী কোণ যখন জিজ্ঞাসা করে, দেখো এই দুজনের মধ্যবর্তী কোণ আসলে কত ডিগ্রি হয় দেখো তো, দুজনের মধ্যবর্তী কোণ আসলে কত ডিগ্রি হয়? এটা কত ডিগ্রি? পাই অথবা 180 ডিগ্রি। তো এইভাবে আমরা বলতে পারি। আরেকভাবে বলতে পারি, সেটা হচ্ছে দেখো এখানে এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ বলা আছে। তো বি ক্রস এ কে আমরা কিভাবে বলতে পারি বলতো? এই বি ক্রস এ কে বলতে পারি হচ্ছে এ বি সাইন থিটা, মানের দিক থেকে, কিন্তু দিকটা হচ্ছে তার ধরো এটা, আর এটার মান হচ্ছে এ বি সাইন থিটা, এটার মানটা হচ্ছে এ বি সাইন থিটা, ডিরেকশন ধরো এটা। তো একটাকে এটা ধরলে আরেকটাকে এটা মাইনাস ধরতে হবে, কারণ তোমরা বুঝতে পারতেছো যে দুইটা হচ্ছে পরস্পর কি অপোজিট। তাহলে এই দুটো আসলে কখন সমান হবে? এই দুটো সমান হবে যদি তুমি এই যে মাইনাস থিটা যেটা আছে এটাকে কি করতে পারো, উল্টাই দিতে পারো। সো উল্টাই দিলে, উল্টাই দেওয়া মানে আসলে কি, তারা আগে পরস্পর কত ডিগ্রি কোণে ছিল? 180 ডিগ্রি কোণে ছিল, পরে উল্টাইলে তারা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তো এভাবেও চিন্তা করা যেতে পারে। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের এ। আচ্ছা, এবার দেখো যদি এত এবং এত ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হয় তবে ল্যামডার মান কত? তো আমরা জানি যে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হলে তাদের যে আই এর সহগ, জে এর সহগ এবং কে এর সহগ, তাদের অনুপাতগুলো হচ্ছে কি হয়? পরস্পর সমান হয়। তাইলে আমাদের ধরো এই ভেক্টরের, আমরা জানি যে ভেক্টরটা এমন হয় যে এক্স বাই বিএক্স ইকুয়ালস টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়ালস টু এ জেড বাই বি জেড। তাহলে এখানে খেয়াল করো, আমি যদি এইগুলাকে, এটাকে যদি এক্স চিন্তা করি, এটাকে চিন্তা করতে পারি কি বিএক্স, এটাকে এ ওয়াই চিন্তা করলে এটাকে চিন্তা করতে পারি বি ওয়াই, এটাকে এ জেড চিন্তা করলে এটাকে চিন্তা করতে পারি বি জেড। তো এখান থেকে জাস্ট মানগুলো যদি আমরা রিপ্লেস করি, আমরা বলতে পারি 2/-4 ইকুয়ালস টু 3/-6 ইকুয়ালস টু 1 বাই বি জেড এর মানটা হচ্ছে মাইনাস ল্যামডা। তাহলে এখান থেকে যে কোনো একটা জানা অংশের মান তুমি হেল্প নিলেই অ্যান্সারটা চলে আসবে। তো ধরো আমরা হচ্ছে এই দুটা মান নিয়ে নিলাম, এই দুটা মান নিলে দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ যাবে, মাইনাস মাইনাস বাদ গিয়ে 3/6 হবে হচ্ছে আসলে 1/2, এখানে থাকবে 1/ল্যামডা, তাহলে ল্যামডার মানটা কত আসবে? ল্যামডার মান আসবে 2। তাহলে এখানে আমার অ্যান্সার হবে হচ্ছে ল্যামডা যেখানে 2 আছে। তো এভাবে চিন্তা করা যেতে পারে, আবার অনেক অল্প সময়ে চিন্তা করা যায়। দেখবা যে কোনটা আসলে তুমি জানো না। তো খেয়াল করে দেখো, তুমি এখানে ল্যামডাটা হচ্ছে জানো না, ঠিক আছে? এখন কোনটা জানো ওটাকে দেখবা। খেয়াল করে দেখো, তোমার এখানে আছে হচ্ছে 3, এটা তুমি জানো। তো 3টা কত হয়েছে দেখো তো, 3টা 6 হয়েছে, কত গুণ হয়েছে? দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে এবং আগে একটা মাইনাস আছে, তার মানে -2 গুণ হয়েছে। কত গুণ? -2 গুণ। তাহলে এটা আমার কত আছে দেখো তো, এটা আছে হচ্ছে 1। তাহলে 1টা কত গুণ হবে এখানে গিয়ে বলো তো? -2 গুণ হবে। তাহলে 1 -2 গুণ হয়ে কত হবে বলো তো? 1 হচ্ছে -2 গুণ হয়ে কত হবে? এখানে 2 হয়ে যাবে। তাহলে 2 এর মানটা আসলে ল্যামডা, 1 -2 হয়ে -2 হবে। আর এখানে এই -2 এর মানটাই হচ্ছে মাইনাস ল্যামডা। দেখো এখানে মাইনাস ল্যামডা আছে, সুতরাং ল্যামডার মানটা কত আসতেছে? 2 আসতেছে। এভাবেও শর্টকাটে চিন্তা করতে পারো, ঠিক আছে? এবার দেখি এই প্রবলেমটা আগের মতোই, যেহেতু বলছে দুইটি সমান্তরাল ভেক্টর, তো এটা আমরা হচ্ছে অল্প সময় করার চেষ্টা করব। দেখো এখানে আমার এই 3টা 12 হইছে, তো 3 12 হইছে কত গুণ? 4 গুণ। চিহ্ন কিন্তু একই আছে। আচ্ছা, চিহ্ন একই। এবার দেখো এখানে -2 আছে, এখানে আছে m, তাইলে আমার এই -2টা কত গুণ হয়ে এম হয়েছে বলতো? এই -2টা 4 গুণ হয়ে তারপর হচ্ছে তোমার এম হয়েছে। তাহলে এম এর মানটা আসলে কত দাঁড়াইলো? এম এর মানটা দাঁড়াইলো -8। খেয়াল করে দেখো এই শর্ত কিন্তু পরের অংশের জন্য খাটে। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 16। তাহলে 4 কত গুণ হয়ে 16 হয়েছে বলতো? 4 গুণ। খেয়াল করছো? তাহলে সবাই এখানে 4 গুণ হয়েছে, 3 4 গুণ হয়ে 12 হয়েছে, এখানে -2 4 গুণ হয়ে -8 হবে, আর 4 4 গুণ হয়ে 16 হবে। সো ম্যাথ করা ছাড়াও এমসিকিউ দ্রুতভাবে এখানে তোমরা করতে পারতেছো। তাহলে অ্যান্সার হবে এখানে ডি। আচ্ছা, এবার দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, দুটি সন্নিহিত বাহু
আচ্ছা, দুটি সন্নিহিত বাহু দ্বারা যখন দুটি ভেক্টরকে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তখন ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় আমরা কিন্তু পড়ছি। ক্ষেত্রফলের মান তখন হয় a ক্রস b এর মডুলাস। এখন মডুলাস করার আগে তোমাকে a ক্রস b এর আগে দেখতে হবে যে ভেক্টরটা আসলে কত। তাহলে a ক্রস b আগে করে ফেলি। a ক্রস b করলে কি থাকবে বলতো? i j k। এতে আছে হচ্ছে, আচ্ছা এখানে আমাদের p এবং q, সো আমরা এখানে p এবং q লিখি। p এবং q, সো p তে আছে হতো 4 - 4 1, 4 - 4 1, এখানে আছে 2 - 2 - 1, 2 - 2 - 1। এবার গুণ করে ফেলো, দেখো i এর সাথে যদি আমরা গুণ করি, এই -4 এর সাথে -1 গুণ হয়ে কত হবে? 4 হবে। তার সাথে -2টা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, এরপর -j লিখতে হয়। তো j এর রেসপেক্টে চিন্তা করলে -4 - 2, এরপর কে বাকি আছে দেখো, কে রেসপেক্টে চিন্তা করলে -8 + 8। তার মানে এখানে কিন্তু আমার প্রথম যে অংশটা 6i, পরের যে অংশটা এই মাইনাস আর এই মাইনাস মিলে কত প্লাস হয়ে যাবে, +6j, আর পরের অংশ শূন্য, লেখা লাগবে না। তাহলে p ক্রস কিউ এর মান আমরা পেয়ে গেছি। এখন আমাদের ফাইনালি টার্গেটটা কি বলতো? আমাদের ফাইনাল টার্গেট হচ্ছে p ক্রস কিউ এর মানটা বের করা। তাহলে p ক্রস কিউ এর মানটা কত হবে? মডুলাস p ক্রস কিউ √6² + 6²। তাহলে 6 দুইটা আছে, তাহলে 6√2। এখন এই √2 এর মানটা আসলে কত? √2 এর মানটা হচ্ছে 1.41। এখন তুমি হিসাব করো 6 × 1.41, তো তুমি হচ্ছে এখানে 6 × 14 করো আগে। তাহলে 6 × 14 করলে এখানে থাকতেছে 24 এর 4, হাতে আমার 2, তাইলে এই পাশে হচ্ছে আমার কত থাকতেছে? আমরা একবারে গুণ করি, সহজভাবে করি। 14 × 6 করি, তাহলে 24 এর 4, হাতে আমার 2, এখানে থাকে হচ্ছে 8। কিন্তু খেয়াল করো এখানে 14 করে লাভ নাই, এখানে 1.4 করতে হবে। ওই 1 বাদ দাও, সমস্যা নাই। তাহলে 1.4 করলে এখানে একটা দশমিক বসিয়ে দিতে হবে। তাহলে কত আসতেছে অ্যান্সার? 8.4। তাহলে 8.4 এর কাছাকাছি কোনটা অ্যান্সার আছে? 8.5। তাহলে এখানে আমার অ্যান্সার হবে হচ্ছে 8.5। ওকে, এবার দেখো তিনটি ভেক্টরের মান বলা আছে এবং বলছে যোগ করলে শূন্য হয়, a + b + c হচ্ছে শূন্য। এই জিনিসটার মানে কি বলতো? এই জিনিসটার মানে হচ্ছে যে তিনটি ভেক্টর হচ্ছে সমতলীয়, মানে একই সমতলে অবস্থান করে। একই সমতলে অবস্থান না করলে এই তিনটার যোগফল আসলে কখনো শূন্য হয় না। তাইলে কি বুঝলা? যে তিনটা হচ্ছে একই সমতলে অবস্থান করে। আচ্ছা, এবার দেখো ভাই আরেকটা জিনিস এখান থেকে বোঝা যায়, সেটা হচ্ছে যে a + b এর মানটা হচ্ছে -c এর সমান। ঠিক আছে? তো এটা কখন হয় দেখো, a এবং b এর মান হচ্ছে 4 আর 3, আর c এর মানটা হচ্ছে 5। তাহলে তোমরা তো জানোই যে 4 আর 3 থাকলে পিথাগোরাস করলে 5 আসে। তাহলে এটা কখন হয় বলতো? যখন a আর b এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? তার মানে a আর b এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা আশা করি তোমরা বুঝছো। তাহলে এখানে বলো এই যে c ক্রস, আমরা যদি প্রথমে এখানে a ক্রস b এর মানটা বের করি, দেখো a ক্রস b এর এতটুকু ভ্যালু যদি আমরা বের করি, আমরা কি লিখবো? এ বি সাইন থিটা। যেহেতু এটা একটা ভেক্টর, তাহলে তার একটা দিকও থাকবে। আচ্ছা, তাহলে এ বি এর মানটা আসলে কত? এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 3, আর এ এবং বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি পিথাগোরাস অনুযায়ী। হ্যাঁ, আদারওয়াইজ এই জিনিসটা কিন্তু খাটতো না। এ আর বি মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, সি এর মানটা হচ্ছে ওই দুইটার স্কোয়ার করলে সমান হয়। অর্থাৎ তোমরা মান বসাই দেখো, 4² + 3² = 5² হচ্ছে 5। তাহলে এটা কখন হয়? যখন মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি হয়। ওই জন্য আমরা বসাইছি। তাহলে 4 × 3, আর এখানে কত? sin 90। তার মানে এখানে থাকতেছে 12 ইটা। আচ্ছা, তো a ক্রস b এর মান হচ্ছে 12 ইটা। এখন এই 12 ইটার দিকটা আসলে কোন দিক বলতো? ক্রস গুণ করলে আমরা কি বলছিলাম? ক্রস গুণ করলে যে দিকটা পাওয়া যায় সেটা হচ্ছে দুইটি ভেক্টরের তলের উপর লম্ব। তাহলে এই ইটার দিকটা হচ্ছে a এবং b এর উপর লম্ব। a ও b এর উপর লম্ব।
আচ্ছা, তো যেহেতু এখানে একই সমতল বলছে, তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে এখানে বিষয়টা হচ্ছে এমন খানিকটা, একটা আমার এ, আরটা যদি আমার বি হয়, আরটা হচ্ছে আমার সি, তাইলে এখানে হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি আমরা ধরছি। এখন বাদ বাকি যে অংশটা আছে সি ক্রস এ ক্রস বি, এতটুকু করতে গেলে দেখো কি লেখা লাগবে, এই সি এর মানটার সাথে এ ক্রস বি যখন আমি গুণ করব তখন কি হবে, এখানে সি এর মান বসবে, এখানে এ ক্রস বি এর মান বসবে, তার সাথে কি থাকবে সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছে এ ক্রস বি এর সাথে সি এর মধ্যবর্তী কোণ কত। তো এ ক্রস বি এর দিকটা আসলে কোনটা বলছি দেখছো, এ ক্রস বি এর দিকটা হচ্ছে এ এবং বি এর তলের উপর লম্ব। সো এ আর বি এর তলের উপর লম্ব ধরো হচ্ছে এইটা, আমরা তো আসলে এখানে 3D আঁকতে পারি না, তো ধরো এটা হচ্ছে আমার সেটা। তাহলে খেয়াল করো এ আর বি এর সাথে লম্ব যেটা, সেটা সি এর সাথে লম্ব থাকবে, তাই না? কারণ আগে এ বি সি একই সমতলে ছিল, এর মধ্যে এই এ বি এর ক্রস গুণটা হচ্ছে এই তলের উপর লম্ব, তাহলে তলের উপর যদি লম্ব হয় এ বি এর ক্রস গুণ, তাহলে সেটা সি এর সাথে লম্ব আছে। এজন্য এই এ বিটা হচ্ছে সি এর সাথে লম্ব বরাবর আছে, এজন্য এই সাইন কত ডিগ্রি লেখা যাবে, 90 ডিগ্রি লেখা যাবে। এখানে এটা লেখা লাগবে না যেহেতু মডুলাস করতেছি। তাহলে সি এর মানটা কত ভাই, সি এর মানটা হচ্ছে আমাদের এখানে বলছে 5, আর এ ক্রস বি এর যে মডুলাস মানটা, এ ক্রস বি এর মান 12টা, কিন্তু এ ক্রস বি এর মডুলাস মান কত, মডুলাস করলে কিন্তু দিক থাকবে না, সেটার মান হয়ে যাবে শুধুমাত্র 12। তো এখানে মান হচ্ছে 12, তাহলে 5 ইন্টু 12 কত, 60। এই জন্য আমাদের এখানে অ্যান্সার হচ্ছে বি। ওকে, এবার খেয়াল করে দেখো একটি সামান্তরিকের কর্ণ দুটি যথাক্রমে এত এবং এত, সামান্তরিকের ক্ষেত্রফল কত। সামান্তরিকের কর্ণ যদি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় সেক্ষেত্রে সূত্র আসলে কি দাঁড়ায় বলতো, ক্ষেত্রফলের হাফ ইন্টু এ ক্রস বি। তাহলে সবার আগে তোমাকে কি করতে হবে, এ ক্রস বি এর মানটা বের করতে হবে। সো এ ক্রস বি এর মানটা বের করে ফেলি চলো। এ ক্রস বি এতে দেখো কে কে আছে, 3 - 1 2, বিতে দেখো কত আছে 1 - 2 4। তাহলে এখানে লেখা যায় মাইনাস, এখানে আই লেখা যায় -4 + 2 + 4। যেতে কত লেখা যায় দেখো, যেতে লেখা যাবে হচ্ছে 12 - 2, আর দেখো কেতে কত লেখা যায়, কেতে লেখা যায় হচ্ছে -6 + 1। তাহলে এখানে এই পার্টটা 0 হয়ে যাবে আর এই পার্টটা হচ্ছে 10 থাকবে, তার মানে -10 জে, আর এখানে থাকতেছে হচ্ছে -5 কে, এখানে -5 কে। সেটার মান আমাদের বের করতে হবে। আমরা মান কেমনে বের করব, হাফ রুট ওভার দুটার স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে হাফ, এটা হচ্ছে 100 হবে, এটা 25 হবে, তার মানে 125। আর 125 মানে তো বুঝতেছো যে এটা হচ্ছে 25 ইন্টু 5, 25 এর রুট করলে সেটা হচ্ছে 5, আর রুটের ভিতরে একটা 5 থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এখন ক্যালকুলেট করতে হবে। দেখো এই এটা হচ্ছে আমাদের কত আছে, এটা হচ্ছে আমাদের হাফ ইন্টু 5, একটু ভেঙে তোমাদের দেখাই। এই যে √5 এর যে মানটা, এই √5 এর মানটা আমার আনুমানিক হবে হচ্ছে 2.24। হ্যাঁ, আমরা যদি একটু √5 এর মানটা একটু দেখে নেই শিওর হয়ে, √5 এর মানটা হবে হচ্ছে আমাদের 2.24। সো এই 2.24 কে যদি, এই মানটা তোমাদের একটু মনে রাখতে হবে। সো 2.24 যদি কাটাকাটি যায় এখানে কত থাকবে 1.12। তাহলে দেখো ক্যালকুলেশন কত দাঁড়াইলো, 5 ইন্টু 1.12, এটা আমাদের ক্যালকুলেশন। এখন এই এত অ্যাকুরেট তোমার করা লাগবে না, তুমি যেটা করো এই 1.12 না লিখে এভাবে 5 ইন্টু 1.1 লেখো। ঠিক আছে, পরের দুইয়ের অত বেশি ভ্যালু দেওয়া দরকার নাই। তাহলে 5 ইন্টু 1.1 করলে কি হবে, 5 ইন্টু 1 হচ্ছে 5, আর 0.1 হচ্ছে আরো 0.5, তাহলে কত দাঁড়াইলো, তাহলে 5.5 দাঁড়াইলো না। তাহলে 5.5 এর কাছাকাছি যেটা সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো 5.5 এর কাছাকাছি একটা অপশনই আছে, হুইচ ইজ এ। ঠিক আছে, এবার দেখো জগন্নাথ এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। তো দেখো এখানে কি বলছে যে এ ডট বি এর মান আর এ ক্রস বি এর যে মান, যেহেতু মডুলাস বলছে তার মানে মানের কথা বলছে, তো এদের দুটোর মান হচ্ছে পরস্পর সমান। এখন দেখো আমরা যদি বলি যে এ ডট বি, এটার মান হচ্ছে এ ক্রস বি এর সমান, তাহলে ডট করলে আমরা জানি ডটের মানটা হচ্ছে এ বি কস থিটা, আর ক্রসের মান হচ্ছে এ বি
সাইন থিটা। তাহলে আমরা কি করতে পারি, সাইন বাই কি হয়ে যাবে, কজ হয়ে যাবে, সাইন থিটা বাই কস থিটা। এবি এবি নাই, সেটা হচ্ছে 1, তার মানে টেন থিটার মানটা হচ্ছে 1। আর টেন থিটা কখন 1 হয়, যখন টেন 45 ডিগ্রি হয়। তার মানে থিটার মানটা আসলে কত ডিগ্রি হবে, 45। সুতরাং থিটার মানটা হবে 45 ডিগ্রি, যেটা π/4 এর ইকুইভ্যালেন্ট। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে বি। এবার দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 15-16 সালে একটা আসা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আমরা আগেও দেখছি, যে যদি পি এবং কিউ সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, সন্নিহিত বাহু বললে কিন্তু আর হাফ গুণ করতে হয় না, তাইলে ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে, প্রথমে আমাদের এ ক্রস বি করতে হবে, এ ক্রস বি এর মানটাই আসলে হবে আমাদের ক্ষেত্রফল। তাহলে আগের মতোই আমরা করে ফেলি আই জে কে। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে পি ক্রস কিউ করতে হবে, যেহেতু এখানে এ বি বলা নাই, পি এবং কিউ বলা আছে, তাহলে এখানে পি ক্রস কিউ লিখলাম। আচ্ছা, এবার দেখো কত আছে, 1 -1 1, আর এর পাশে আছে হচ্ছে কিউতে 1 আছে 1 আছে -1 আছে। তাহলে একবার হিসাব করে ফেলো, এটা দেখো +1 -1, যে বরাবর নিলে থাকতেছে -1 -1, আর কে বরাবর নিলে থাকতেছে 1 + 1। তার মানে এখানে থাকে 2j, এই -2 মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে, প্লাস হচ্ছে 2k। তাহলে আমাদের ক্ষেত্রফলটা আসলে কত হবে, আমাদের ক্ষেত্রফল হবে পি ক্রস কিউ এর মডুলাস মান, তার মানে কি √2² + 2², তার মানে কি 2√2। তো এই 2√2 হচ্ছে আমাদের কোনটা, এ। ঠিক আছে, তো এটা মনে রাখো, 2√2 এর মানও যা, √8 এর মানও তা, অপশন √8 থাকলেও সেটাও আমাদের অ্যান্সার হতে পারতো। আচ্ছা, এবার দুটি ভেক্টর রাশি হলে, এ এবং বি দুটি ভেক্টর রাশি হলে নিচের কোনটি সঠিক। তো আমরা একটু প্রথমটা দেখি, যে এইটা হচ্ছে বিশেষ শর্তে সঠিক, তো এটা এখানে আসলে কোনো সেন্স মেক করে না, যেহেতু কোনো শর্ত বলে নাই। এবার বলছে এ ক্রস বি ইকুয়ালস টু -বি ক্রস এ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ঠিক, একদম যখন ক্রস পড়ছিলাম প্রথম প্রপার্টি এখানে পড়ছিলাম। আচ্ছা, কেন এখানে মাইনাস দিতে হয়, কারণ এদের দিকটা হচ্ছে পরস্পর কি অপোজিট, এটার ডিরেকশন হয় হচ্ছে ইটা, আর এটা ডিরেকশন হয় হচ্ছে তোমার মাইনাস ইটা। সো মাইনাস ইটার আগে একটা মাইনাস হইলে তখন সেটা কি হয়ে যাবে, ফাইনালি মাইনাস ইটা আর ইটা মিলে কি হয়ে যাবে, ইটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার তিনটি ভেক্টর রাশি এ বি সি বলা আছে এবং সি সমান হচ্ছে এ ক্রস বি, তাহলে সি এর দিক কোনটা হবে। দেখো ভাই, বলছিলাম এই সি ভেক্টরটা হচ্ছে এ ক্রস বি ভেক্টর, তাহলে এ ক্রস বি ভেক্টরের দিকটা কোনটা বলতো, এই এ ক্রস বি এর দিকটা হবে এ ভেক্টর ও বি ভেক্টরের তল বরাবর লম্ব। এটা আমরা আগে বলছিলাম যে ক্রস গুণের দিক হবে তল বরাবর লম্ব। তাইলে এই সি এর দিকটা হবে তল বরাবর লম্ব। এবার খেয়াল করে দেখো কোনটা অ্যান্সার, এ ও বি উভয়ের লম্ব বরাবর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার খেয়াল করো আর একটা প্রশ্ন, এ সমান হচ্ছে -বি, চিন্তা ভাবনা করো, এটা ধরো আমার একটা এ ভেক্টর, আর এটা হচ্ছে আমার -বি ভেক্টর। যেহেতু সমান দিছে, ভেক্টর কখন সমান হয় বলতো, মান আর দিক দুটাই সমান হইতে হয়, নাহলে ভেক্টর সমান হয় না। তাহলে এ ভেক্টর আর -বি ভেক্টর যখন সমান, তার মানে আসলে আমি কি বলতে পারি বলতো, এখানে এই বিটাকে উল্টাই দিলে, মানে -বি যেহেতু ডান দিকে, তার মানে বি কোন দিকে কাজ করে, বি বাম দিকে কাজ করে। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে ডান দিকে, আর বিটা হচ্ছে বাম দিকে। তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, বলছে এ ক্রস বি এর মান কত। আমরা জানি এ ক্রস বি এর মানটা হচ্ছে এ বি সাইন থিটা, শুধুমাত্র মান চাইছে। তাহলে যেহেতু মান দুটা পরস্পর সমান বলছে, এ এবং এ দুটোই একই, তাহলে আমি এখানে কি বলতে পারি, দেখো এখানে কি বলতে পারি, এ বি সাইন 180 ডিগ্রি। এখন সাইন 180 ডিগ্রি মান আসলে কত, -1, সাইন 180 ডিগ্রি মান আসলে কত বলতো, 0। তাহলে এখানে আমার এই মানটার বদলে আমি কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে এখানে বলো এ সমান যদি -বি হয়, তাহলে এ ক্রস বি এর মান আসলে কত হবে, মান হবে হচ্ছে 0। আচ্ছা,
এবার দেখো একক ভেক্টরের ক্ষেত্রে কোনটি সঠিক? তো আই ক্রস জে করলে কিন্তু 1 হয় না, আই ক্রস জে করলে হয় হচ্ছে কে, তাহলে এটা এটা ফলস। আই ক্রস জে করলে কে হয় আমরা জানি, তাহলে এটাও হবে না। আই ক্রস জে করলে কে হয়, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এবার দেখো টাইপ 7 ভেক্টর ক্যালকুলাস। আমরা এখান থেকে যদি দেখি তিনটা ভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রামে এমসিকিউ আসছে এবং রিটেন শুধুমাত্র জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছে। সো আমরা যদি গুরুত্ব বিবেচনা করি এখানে, সেক্ষেত্রে এটাকে আমরা 2 স্টার বলতে পারি। সো ক্যালকুলাসের মধ্যে প্রথমে আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা বক্ররেখা থেকে গ্রাফ বের করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাইলে ধরো এরকম একটা বক্ররেখা আমাদের চিত্রে বলা আছে, হ্যাঁ? তো আমরা যদি একটু অন্যভাবে দেখি, ধরো এরকম একটা বক্ররেখা আমার কাছে আছে, একটা বক্ররেখা আছে, এবং বক্ররেখার এই বিন্দুতে ধরো, এই বিন্দুটা হচ্ছে আমার এক্স কমা ওয়াই, আর বক্ররেখার এই বিন্দুটা মনে করো এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। এখন দেখো ভাই, আমরা ধরে নিচ্ছি যে এক্স থেকে যে এক্স প্রাইম হয়েছে সেটা তো আসলে এতটুকু যাওয়ার কারণে হয়েছে, তাই না? তা আমরা যেটা চিন্তা করলাম যে ধরো এক্স থেকে এক্স প্রাইম হয়েছে খুব ছোট্ট একটা পার্থক্যের কারণে, মনে করো জাস্ট এইচ পার্থক্যের কারণে। আবার দেখো যে ওয়াই থেকে ওয়াই প্রাইম হয়েছে, এটাও আমি ধরলাম খুব ছোট্ট এইচ পার্থক্যের কারণে হয়েছে। তো এখানে চিত্রটাকে আমরা অনেক গুণে জুম করে আঁকছি, অনেক বড় করে আঁকছি। অ্যাকচুয়ালি এই এইচ এর মানটা হচ্ছে আমার অনেক ছোট, এইচ এর মানটা অনেক অনেক ছোট, এভাবে চিন্তা করো। তার মানে বলতো এই এক্স প্রাইমের মান আসলে কি এক্স এর থেকে এইচ যোগ হয়েছে, তাহলে এক্স প্রাইমের মান হচ্ছে এক্স এর সাথে এইচটা কি হয়েছে, অ্যাড হয়ে তারপরে আসছে। তাহলে ওয়াই প্রাইমের মানটাও কিন্তু এরকম, ওয়াই প্রাইমের মানটা হচ্ছে ওয়াই এর সাথে এই ক্ষুদ্র এইচ মানটা যোগ হয়েছে। তাহলে দেখো ওয়াই প্লাস এইচ আসলে কি বলা যায়, আমার এই ওয়াই এর যে আগের মানটা, ওয়াইটা হচ্ছে কি ফাংশন অফ এক্স, মানে তুমি এক্স এর মান বসাবা ওয়াই এর মান পাবা, হ্যাঁ এক্স এর মান বসাবা ওয়াই এর মান পাবা, এটাকে বলা হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে বলো এই ওয়াই এর মানটা আসলে কি হয়ে গেছে, এই ওয়াই প্লাস এইচ আসলে কার মান, কি বলতে পারি দেখো তো, এফ অফ এক্স প্রাইম, তাই না? কারণ এক্স প্রাইমের জন্য আসলে তুমি কি পাবা, এখানে ওয়াই প্লাস এইচ পাবা। এখন দেখো এই এক্স প্রাইমের মানটা এখানে লিখে রাখি, ওকে। সো এক্স প্লাস এইচ এর জন্য যেহেতু আমরা ওয়াই প্লাস এইচ পাই, মানে এক্স প্রাইমের জন্য যেহেতু ওয়াই প্রাইম পাই, এই জন্য ওয়াই প্লাস এইচ কে বলা যায় এই এফ অফ এক্স প্লাস এইচ অথবা এফ অফ এক্স প্রাইম। যাই হোক, এখন যখন আমরা স্লোপ বের করি, যখন আমরা হচ্ছে ঢাল বের করি, তখন কি করি, উপর হচ্ছে ওয়াই এর পার্থক্য, নিচে হচ্ছে এক্স এর পার্থক্য। আমরা সংজ্ঞায় কি বলি যে একক মানের এক্স এর পরিবর্তনের জন্য ওয়াই কতটুকু চেঞ্জ হয় সেটাই হচ্ছে আমাদের স্লোপ। তাহলে খেয়াল করে দেখো ভাই, এই পয়েন্টের যে ওয়াই এর মানটা আছে, এটাকে যদি ধরো আমরা ওয়াই টু বলি, এটাকে যদি আমরা এক্স টু বলি, আর এটাকে যদি ধরো আমরা এক্স ওয়ান বলি, এটাকে যদি আমরা ওয়াই ওয়ান বলি, তাহলে খেয়াল করো ওয়াই ডেল ওয়াই এর মানটা হবে হচ্ছে ধরো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর ডেল এক্স এর মান ধরো এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাইলে ওয়াই টু এর ক্ষেত্রে আমাদের মানটা আসলে কত, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই ওয়ান কত আছে, এফ অফ এক্স। সেম ভাবে এক্স টু এক্স ওয়ান এর মান বসাইছে, এক্স টু হচ্ছে এক্স প্লাস এইচ, এক্স ওয়ান হচ্ছে এক্স। তো এখানে এই মান বসানোর পরে আমাদের স্লোপটা হচ্ছে এরকম আসলো। তো এই ক্ষেত্রে আমরা কি করি, যখন আমরা লিমিটের হিসাব করি তখন এইচ টেন্স টু জিরো ধরলে সেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন চলে আসে, ঠিক আছে? ওকে, এখন এটা হচ্ছে একদম ডিফারেন্সিয়েশনের আলোচনাটা ছিল, ক্যালকুলাসে তোমরা এটা পড়ছো। তো এটাকে আসলে ফিজিক্সে কিভাবে ইমপ্লাই করা যায় সেটা হচ্ছে আমাদের এখনকার টার্গেট। এখন দেখো ফিজিক্সে আমরা একটা নতুন জিনিস শিখি। ধরো যখন তোমাকে বলে যে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই, এবং যখন তোমাকে বলে দিচ্ছে যে ফাংশনটা হচ্ছে এক্স এরও ফাংশন ওয়াই এরও ফাংশন, তখন আমরা কি করি, তখন আমরা একটাকে ইউ চিন্তা করি আর একটাকে কি চিন্তা করি, ভি। তখন আমরা কি করি, একবার হচ্ছে এই এক্সটাকে দাঁড় করায় রেখে ওয়াই ডিফারেন্সিয়েশন করি, আর একবার হচ্ছে কার, ওয়াইটাকে দাঁড় করায় রেখে আমরা হচ্ছে এক্স এর ডিফারেন্সিয়েশন করি। তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন যদি আমরা করতাম এখানে, তাহলে এখানে কি লিখতাম, এরকম ধরো এইভাবে লিখতাম যে একবার হচ্ছে এবার ওয়াইটাকে দাঁড় করে রাখবো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করে এখান থেকে লিখতে পারতাম যে এক্স স্কোয়ার ডিডি এক্স ওয়াই, আর এখানে লিখতে পারতাম এতটুকু হচ্ছে টুয়াইজ এক্স ইন্টু ওয়াই, ইন্টু ওয়াই, এতটুকুর মান হচ্ছে টুয়াইজ এক্স, এটার মান হচ্ছে ওয়াই। সেটা হচ্ছে নর্মাল ডিফারেন্সিয়েশন। কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আসলে কি জিনিস, যখন তোমাকে এরকম একটা ডেল দেওয়া থাকবে, এই ডেল যখন দেওয়া থাকবে
আর এখানে ধরো একটা ফাংশন তখন তোমাকে দিয়ে দিবে, তখন মনে রাখতে হবে এই নিচে যে থাকবে শুধুমাত্র সে চেঞ্জ হবে। তার মানে যখন এরকম ডেল এক্স বলে দিবে তখন চিন্তা করতে হবে শুধুমাত্র এক্স হচ্ছে আমার চলক, মানে এক্স চেঞ্জ হবে, বাকি সবাই ধ্রুবক অথবা কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি বলো আমার ডেল ওয়াই এর রেসপেক্ট হিসাব করতে হয়, তখন এখানে শুধুমাত্র ওয়াইটা কি থাকবে, শুধু ওয়াইটা চলক হবে, বাদ বাকি সবাই কি থাকবে, বাকি সবাই ধ্রুবক থাকবে। সো এটা হচ্ছে মনে রাখবো, নিজে যে থাকবে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা করতে হবে। সো এখানেও সেই একই শর্ত বলে দিছে, দেখো যখন এখানে এক্স রাখছে তখন শুধুমাত্র চেঞ্জ হয়েছে এক্স এরটা, দেখো এই যে দেখো এক্স এর সাথে এইচটা যোগ হয়েছে, ওয়াই এর সাথে কিন্তু যোগ হয় নাই। যখন আবার ওয়াই এর সাপেক্ষে চিন্তা করছে তখন দেখো এই শুধুমাত্র ওয়াই এর সাথে এইচটা যোগ হয়েছে, এক্স এর সাথে যোগ হয় নাই। তাহলে নিচে যে থাকবে শুধুমাত্র তার পরিবর্তন হবে। তাহলে আমরা যদি দু একটা এক্সাম্পল একটু এখানে দেখি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যে ধরো ডেল এক্স স্কোয়ার ওয়াই জেড, তাহলে এখানে এক্স থাকা মানে শুধুমাত্র এক্সটা চেঞ্জ হবে, তাহলে এক্স চেঞ্জ হয়ে কত হবে, টুয়াইজ এক্স। আর বাদ বাকি যে দুজন ওয়াই জেড সেটা কি থাকবে, আনচেঞ্জড, ওদের চেঞ্জ হবে না। তাহলে একই রাশির আমি যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এক্স স্কোয়ার ওয়াই জেড, তাহলে এখানে শুধুমাত্র কে চেঞ্জ হবে, ওয়াইটা চেঞ্জ হবে। সো ওয়াই চেঞ্জ হয়ে কি থাকবে, 1 হয়ে যাবে, আর বাদ বাকি দুজন আগের মতোই বসবে, মানে কি এক্স স্কোয়ার জেড। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আশা করি আমরা বুঝতে পারছি। এবার দেখো ভেক্টরের যে অপারেটরটা থাকে, অপারেটরের মাধ্যমে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট, কার্ল এবং ডাইভারজেন্স 3 রকম হিসাব করতে পারি। সো এই ভেক্টরের যে অপারেটর নিয়ে আমরা কাজটা করি সেই অপারেটরকে আমরা বলি হচ্ছে ন্যাবলা। তো ভেক্টর অপারেটর ন্যাবলা, যেটা ন্যাবলাকে আমরা 3 ভাবে হিসাব করি, একটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার জন্য, একটা ওয়াই অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার জন্য, আর একটা জেড অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার জন্য, এবং প্রত্যেকটাই হচ্ছে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যেটাকে আমরা বলি আংশিক অন্তরীকরণ। কারণ দেখো এখানে আমাদের কি আছে, যে ডেল দেওয়া আছে। আচ্ছা, তাহলে এর মাধ্যমে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব, গ্রেডিয়েন্টটা আমরা আসলে কি করি, গ্রেডিয়েন্টটা আমরা কি করি, নরমাল গুণ করি, ঠিক আছে, স্বাভাবিক যে গুণ আছে স্বাভাবিক গুণ করি। কার্লে সিতে কার্ল আর সিতে হচ্ছে ক্রস, আমরা মনে রাখবো। তাহলে সিতে হচ্ছে ক্রস গুণন করতে হবে, আর এই যে এখানে যে আমাদের ডাইভারজেন্স আছে, ডাইভারজেন্স ডিতে ডাইভারজেন্স, এভাবে মনে রাখবো। তাহলে এখানে আমাদের ডট গুণন করতে হবে। সো যখন আমরা গ্রেডিয়েন্ট করব, গ্রেডিয়েন্ট হচ্ছে খেয়াল করো এখানে একটা দিক প্রকাশ করতেছে। তো গ্রেডিয়েন্ট করলে যেটা হয়, একটা স্কেলার রাশিকে আমরা একটা দিক দিতে পারি। এখানে যে S1 যেটা আছে স্কেলার রাশি, এই স্কেলার রাশিটা হচ্ছে কি পাইছে, দিক পাইছে। তো এখানে যদি তোমরা চিন্তা করো যে ধরো এখানে একটা ভেক্টর রাশি ভি আছে এবং তার কার্ল করা হয়েছে, খেয়াল করো এখানে কিন্তু একটা রোটেশনের ডিরেকশন আছে, তাই না? তাহলে কার্লটা আসলে হচ্ছে কি, ঘূর্ণন নিয়ে কোনো একটা কাজ করবে। আর এই চিত্রে খেয়াল করো কিছু রেখা বাইরের দিকে চলে যাচ্ছে, তার মানে এই যে কিছু রেখা বাইরের দিকে চলে যাচ্ছে, মাঝে মধ্যে কিছু রেখা ভিতরের দিকে ঢুকবে। এই যে রেখাগুলো বাইরে গেল না ভিতরে গেল, এই হিসাবটা করার জন্য আমাদের ডাইভারজেন্সটাকে হিসাব করতে হয়। সো আমরা ডিটেলসে দেখবো পরবর্তী স্লাইডে। দেখো তাহলে স্কেলার ক্ষেত্রের যখন গ্রেডিয়েন্ট আমরা হিসাব করি, গ্রেডিয়েন্টটা কি করা হয়, নরমাল গুণ। সো এই যে ন্যাবলা, এই যে আমাদের অপারেটর ন্যাবলা, এই ন্যাবলার সাথে গ্রেডিয়েন্টে কি করতে হয়, সরাসরি মানে নরমাল গুণ করতে হয় স্কেলার রাশির। তো এখানে আমার স্কেলার ক্ষেত্রে যদি ফাই হয়, তাহলে এখানে আমরা নরমাল গুণ করে দেই। তাহলে এখানে আমরা ন্যাবলার বদলে কি লিখতে পারি, এখন যেহেতু এই ন্যাবলাটা হচ্ছে গুণ হচ্ছে, তার মানে এই ন্যাবলাটা সবার সাথে চলে আসবে, পরবর্তী লাইনে ন্যাবলাটা সবার সাথে চলে আসবে। তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো আমরা আগের মতো করে লিখি, ধরো ন্যাবলা এক্স আই ক্যাপ, ন্যাবলা ওয়াই, সরি ডেল ওয়াই জে ক্যাপ, ডেল জেড কে ক্যাপ। তো সবার সাথে ন্যাবলাটা কি হয়ে গেছে, দেখো সবার সাথে গুণ হয়ে যাবে। তো এখানে একটা ফাই থাকবে, এখানে একটা ফাই থাকবে, এখানে একটা ফাই থাকবে, সবার সাথে স্কেলার ফিল্ডটা কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের আলোচনা। এবং যখন গ্রেডিয়েন্ট করা হবে মনে রাখবো, গ্রেডিয়েন্ট করলে
গ্রেডিয়েন্ট করলে যে কোনো একটা স্কেলার রাশি, তুমি যদি একটা স্কেলার থেকে শুরু করো, সেই স্কেলার রাশিটা কি হবে? ভেক্টরে রূপান্তর হবে। সো অবশ্যই স্কেলার রাশির গ্রেডিয়েন্ট নির্ণয় করা যায়, ভেক্টর রাশির করা যায় না। এবং আরেকটা বিষয় মনে রাখবো, গ্রেডিয়েন্টের তাৎপর্য হচ্ছে, গ্রেডিয়েন্টের তাৎপর্য হচ্ছে এটি স্কেলার যে রাশি, স্কেলার রাশির যে বৃদ্ধি, সে বৃদ্ধির সর্বোচ্চ হার, মান এবং দিক নির্দেশ করে। এটা আমাদের একটু মনে রাখতে হবে যে গ্রেডিয়েন্টের তাৎপর্যটা আসলে কোথায়। হ্যাঁ, ওকে। এখন দেখো আমাদের নেক্সটের যে টাইপটা, সেটা হচ্ছে আমাদের এই ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স। তো যখন আমরা ডাইভারজেন্স করি, আমরা বলছিলাম শর্টকাটে বোঝার টেকনিক হচ্ছে ডি তে ডট আর ডি তে ডাইভারজেন্স। তার মানে আমাদের ডাইভারজেন্স করতে গেলে কি করতে হবে? ডট গুণ করতে হবে। সো যখন ডাইভারজেন্স করা হয়, তখন ন্যাবলার সাথে আমার ভেক্টরটা ডট গুণ করতে হবে। সো এখানে আমাদের ভেক্টরে দেখো এই আই এর সাথে আছে ভিএক্স। তো আমরা কি জানি আমাদের ন্যাবলাটা আসলে কেমন? ন্যাবলাটা হচ্ছে ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, আর ডেল ডেল জেড কে। এটার সাথে ডট গুণ হবে কার? ভি এর। তাহলে ভিতে আমার কে আছে দেখো, ভিএক্স আই, ভিওয়াই জে, ভিজেড কে। তাহলে আমরা জানি যে ডট গুণনের সহজ টেকনিক হইতেছে, ডট গুণ হচ্ছে আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। তাহলে এই আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে হবে। তার মানে আমরা লিখতে পারবো ডেল ডেল এক্স ভিএক্স প্লাস ডেল ডেল ওয়াই ভিওয়াই প্লাস ডেল ডেল জেড ভিজেড। সো এই হচ্ছে আমাদের ডাইভারজেন্স। এখন ডাইভারজেন্সের আসলে তাৎপর্যটা কোথায়? মনে রাখবো, ডাইভারজেন্স হচ্ছে ভেক্টর রাশির কোনো বিন্দুতে ছড়িয়ে পড়ার প্রবণতা বোঝায়। ছড়িয়ে পড়ার প্রবণতা বোঝায়। তাহলে খেয়াল করো, ছড়িয়ে পড়ার প্রবণতা যে বোঝায়, তোমার এই যে চিত্রটা দেখছো, এখান থেকে ভেক্টরটা কি চারদিকে ছড়াই যাচ্ছে, তাই না? চারদিকে ছড়িয়ে পড়তেছে। তো চারদিকে ছড়াই পড়লে এই ডাইভারজেন্সটা হবে হচ্ছে আমাদের ধনাত্মক। আচ্ছা, ডাইভারজেন্স কিভাবে ধনাত্মক হয়? কারণ হচ্ছে ডাইভারজেন্সটাকে আমরা এইভাবে হিসাব করি যে আউট ফ্লাক্স মাইনাস হচ্ছে ইনপুট ফ্লাক্স। তাহলে ডাইভারজেন্সকে যদি আমি এভাবে চিন্তা করি যে আউটপুট ফ্লাক্স মাইনাস হচ্ছে ইনপুট ফ্লাক্স, তাহলে খেয়াল করো এখানে সবগুলোই বাইরের দিকে যাচ্ছে। তো বাইরের দিকে গেলে আমার আউটের যে মানটা সেটা হচ্ছে বেশি হবে, এই জন্য ডাইভারজেন্সের মান হবে পজিটিভ। সো খেয়াল করো, এখানে যদি একটা লাইট থাকতো, আমার কাছে কি মনে হতো? লাইটটা চারদিকে ছড়াই যাচ্ছে না? তাহলে এটাকে আমরা কি বলতাম বলতো? নাম্বার ওয়ান কথা, এটাকে বলা যায় যে প্রসারণ হচ্ছে, মানে আয়তন বৃদ্ধি পাইতেছে। আর আয়তন বৃদ্ধি পাইলে ঘনত্ব কি হবে? কমে যাবে। এবং এটাকে দেখতে কিসের মতো মনে হচ্ছে? একটি উৎসের মতো মনে হচ্ছে। তার মানে ডাইভারজেন্স যদি জিরোর থেকে বেশি হয়, মানে ধনাত্মক মান হয়, সেক্ষেত্রে তার এই ইন্টারপ্রিটেশন গুলো আমাদের দিতে হবে। এবার আসো পরবর্তী অংশ। পরবর্তী অংশে দেখতে পাচ্ছ যে ভেক্টর গুলো কি একটা নির্দিষ্ট দিকে চেপে যাচ্ছে। তার মানে আউট কিছু হয় নাই, সবগুলো এখানে ইন হচ্ছে। ঠিক আছে, তাহলে আউটের মান যদি জিরো হয় আর সবগুলো যদি ইন হয়, তাহলে এখানে ডাইভারজেন্সটা কি হবে বলতো? এখানে ডাইভারজেন্স হবে হচ্ছে নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ ডাইভারজেন্স থেকে আসলে কি বুঝতেছো? আয়তন কমে যাচ্ছে, সবাই একই দিকে চলে আসতেছে। তাহলে আয়তন যেটা আমাদের, আয়তন ভি হচ্ছে কমে গেছে, মানে সংকোচন বোঝাচ্ছে। তাহলে অবশ্যই ঘনত্ব কি হবে ভাই? ঘনত্ব বৃদ্ধি পাবে। আচ্ছা, ঘনত্ব বৃদ্ধি পাইলো। এবার সবকিছু কি একই দিকে চলে আসা মানে কি? এটা সিঙ্কের মতো না? যেমন বেসিনে যখন আমরা পানি ছাড়ি, চারপাশ থেকে পানিটা কি বেসিনের সিঙ্কের দিকে চলে আসে। হ্যাঁ, যখন একটা বেসিন চিন্তা করা হয়, চারপাশের যে পানিটা, চারপাশের পানিটা বেসিনের দিকে চলে আসে না? তাইলে সেটা খেয়াল করো, সেটা আসলে কি হিসাবে কাজ করে? তখন সিঙ্ক হিসেবে কাজ করে। এই জন্য যখন একই দিকে চেপে যায় বা আয়তন চেপে যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে সিঙ্ক। আচ্ছা, তাহলে ডাইভারজেন্স পজিটিভ হলে সেটা সোর্সের মতো কাজ করবে বা উৎসের মতো কাজ করবে, আর নেগেটিভ হলে সিঙ্কের মতো কাজ করবে। সবার লাস্টে খেয়াল করো ডাইভারজেন্সের যে আউট ফ্লাক্স গুলা, মানে ডাইভারজেন্সের এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট। দেখো ইনপুট এবং আউটপুট একই রকম, ঠিক আছে? ইনপুট আউটপুট যদি একই রকম হয়, তাহলে ডাইভারজেন্সটা কত হবে? জিরো। কারণ কি? যতটুকু গেছে ততটুকু বের হইছে, ডাইভারজেন্স হচ্ছে জিরো। তার মানে এখানে আয়তন কি হয় নাই? আয়তন অথবা ঘনত্ব হচ্ছে চেঞ্জ হয় নাই, মানে ফিক্সড থাকছে।
আচ্ছা, এটা সিঙ্ক হবে নাকি সোর্স হবে? কোনোটাই হবে না। আমরা জানি ডাইভারজেন্স শূন্য হলে সেটাকে বলা হয় সলিনয়েডাল। সলিনয়েডাল, ঠিক আছে। সো এই ইনফরমেশন গুলো আমাদের মনে রাখতে হবে। সবার লাস্টে দেখো আমরা কার্ল নিয়ে আলোচনা করব। আমরা সহজ টেকনিক বলছিলাম, সি তে হচ্ছে ক্রস আর সি তে হচ্ছে কার্ল, এভাবে মনে রাখবো। তাহলে কার্ল করতে গেলে কি করতে হবে? ন্যাবলার সাথে ভেক্টরটাকে ক্রস গুণ করতে হবে। আচ্ছা, ক্রস গুণ করলে আসলে কিভাবে আমরা লিখতে পারি বলতো? এরকম আই জে কে লেখার পরে প্রথমে ন্যাবলার অপারেটর গুলো লিখতে হবে, মানে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, আর ভি এরটা লিখতে হবে, ভি তে কি কি আছে? ভি এক্স, ভি ওয়াই, ভি জেড। ওকে, সেভাবে আমাদের ম্যাথটা করে ফেলতে হবে। এবার আসো, এটার কনসেপ্ট আসলে কি বোঝায় বা তাৎপর্য আসলে কি? তাৎপর্য হচ্ছে এই কার্লটা হচ্ছে কোন একটা ভেক্টর ফিল্ডের ঘূর্ণন প্রবণতা বোঝায়। ঘূর্ণন প্রবণতা বোঝায়। আচ্ছা, এই যে ঘূর্ণন প্রবণতা, তার মানে আমার একটা ভেক্টর যদি ধরে এরকম কন্টিনিউয়াস ঘুরে, তাহলে তার যে কার্লের মানটা হবে শূন্য হবে না, অশূন্য হবে। সো মনে রাখবো, কার্ল যদি অশূন্য হয়, মানে যদি শূন্য না হয়, সেক্ষেত্রে সে ঘূর্ণনশীল এবং ভেক্টর ক্ষেত্র যেটা থাকবে, ভেক্টর ক্ষেত্রটি অসংরক্ষণশীল। এটা মনে রাখবা, অসংরক্ষণশীল। আর যদি এমন হয় যে কার্লের মানটা হচ্ছে আমার শূন্য, কার্ল যদি শূন্য হয় সেক্ষেত্রে মনে রাখবো, যেহেতু ঘূর্ণন প্রবণতা শূন্য হইলে সে ঘুরবে না, তার মানে কি বলবো? অঘূর্ণনশীল। এবং পাশাপাশি বলতে হবে ভেক্টর ক্ষেত্রটি সংরক্ষণশীল। তো সংরক্ষণশীল ভেক্টর ক্ষেত্রের এক্সাম্পল কি বলতো? মহাকর্ষীয় যে ক্ষেত্র প্রাবল্য আছে, অথবা ধরো তোমার তড়িৎ প্রাবল্যের যে ক্ষেত্র আছে, এগুলো যদি সংরক্ষণশীল থাকে সেক্ষেত্রে আমার কার্লের মান হচ্ছে শূন্য আসবে। ঠিক আছে, এবারে আমরা দু একটা প্রবলেম চলো সলভ করি। দেখো কি বলছে, একটা আর ভেক্টর বলে দিছে, তো তার সাথে দেখো ডট গুণ, ডট মানে ডাইভারজেন্স, তাই না? তাইলে ন্যাবলার সাথে আর এর ডট করতে হবে। সো ডট করলে আমরা জানি ডেল ডেল এক্স এর সাথে, দেখো আমরা এখানে দেখাইছিলাম যে ডেল ডেল এক্স এর সাথে এক্স এর অংশ, ওয়াই এর সাথে ওয়াই এর অংশ, জে এর সাথে জে এর অংশ। তাইলে এখানে এক্স এর সাথে এক্স এর যে অংশটা আছে সেটা হচ্ছে এক্স, ডেল ডেল ওয়াই এর সাথে ওয়াই এর অংশটা অর্থাৎ শুধুমাত্র ওয়াই, আর এখানে ডেল ডেল জেড এর সাথে এই যে কে ক্যাপের সাথে বা কে হেডের সাথে যেটা আছে সেটা, মানে জেড। তাইলে দেখো এক্স এর সাপেক্ষে এক্স হচ্ছে 1, যে ওয়াই এর সাথে ওয়াই হচ্ছে 1, জেড এর সাপেক্ষে জেড হচ্ছে 1। তাহলে আমার অ্যান্সার আসতেছে কত? 3। সো এখান থেকে আমার অ্যান্সার দেখাইতে হবে হচ্ছে 3। ওকে, এবার দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে 19-20-এ, কোন ভেক্টর রাশির কার্ল শূন্য হলে ভেক্টরটি কেমন হবে? সো খেয়াল করো, আমরা এখানে বলছিলাম যে কার্ল যদি শূন্য হয় সেটি অঘূর্ণনশীল হবে এবং ভেক্টর ক্ষেত্রটি সংরক্ষণশীল হবে। তার মানে অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে এখান থেকে খেয়াল করো, কার্ল শূন্য হইলে অঘূর্ণনশীল কোথায় আছে? এইটা এবং এইটা, তার সাথে সংরক্ষণশীল লাগবে। তো এখানে সংরক্ষণশীল আছে, এখানে অসংরক্ষণশীল আছে, তো ওটা বাদ। তার আমাদের অ্যান্সার হচ্ছে সি। এবার দেখো অবস্থান ভেক্টর বলা আছে এবং তার সাথে কি ডট গুণ করছে, তাই না? ডট মানে ডাইভারজেন্স। সো ডাইভারজেন্স করলে আমাদের জানি নিয়মটা হচ্ছে সহজ, ডেল ডেল এক্স এর সাথে এই এক্স এর মানে আই এর সাথে যা আছে তাকে গুণ করতে হয়, 3x। আচ্ছা, তারপর ডেল ডেল ওয়াই এর সাথে এই জে হ্যাটের সাথে যা আছে তাকে গুণ করতে হবে, তার মানে -2y। আর ডেল ডেল জেড এর সাথে এই কে হ্যাটের সাথে যা আছে তাকে গুণ করতে হবে, তার মানে 4z। তাহলে দেখো এখানে আসবে 3, এখানে আসবে -2, আর এখানে আসবে 4। তার মানে আমাদের এখানে অ্যান্সার আসতেছে 4 + 3 মানে 7 - 2, অ্যান্সার হচ্ছে 5। তার মানে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে যে প্রথম যে ভেক্টরটা আছে চারদিকে বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে ডাইভারজেন্সটা আসলে কি হবে? ডাইভারজেন্সটা হবে পজিটিভ। এখানে চারদিকে চেপে যাচ্ছে, তার মানে ডাইভারজেন্স হবে নেগেটিভ। এখানে ইনপুট আউটপুট সমান, তাহলে ডাইভারজেন্স হবে 0। এখন দেখো প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে এই ডট গুণ হলে হচ্ছে সেটা 0, মানে ডাইভারজেন্স 0। ডাইভারজেন্স এখানে কোনটা হচ্ছে 0? দেখো সি অপশন, অ্যান্সার সি হচ্ছে আমাদের কারেক্ট। আচ্ছা, এবার দেখো জগন্নাথের
একটা ডাইভারজেন্সের ম্যাথ আসছে, খুব সহজ একটা ম্যাথ। একটা সার্টেন অবস্থানে আমাদের এই ভেক্টরের ডাইভারজেন্স বের করতে বলছে। সো ডাইভারজেন্স মানে আসলে কি বলতো? ডাইভারজেন্স মানে হচ্ছে ডট গুণ, ডি তে ডাইভারজেন্স, ডি তে ডট গুণ। তাহলে আমরা কি শিখছি? ডেল ডেল এক্স এর সাথে আই এর অংশ, ডেল ডেল ওয়াই এর সাথে জে এর অংশ, আর ডেল ডেল জেড এর সাথে কে এর অংশ। তাহলে ডেল ডেল এক্স এর সাথে আমি কোন অংশ বসাবো? আমরা এখানে লিখে রাখি ডেল ডেল ওয়াই আর ডেল ডেল জেড। তাহলে দেখো এক্স এর সাথে এক্স এর অংশটা মানে এই অংশটা বসাইতে হবে। তার মানে সেটা কত আছে? 3xy z কিউব। এরপরে এই y এর সাথে এই j হ্যাটের সাথে যা আছে তাই, আর এই অংশের সাথে গুণ করতে হবে এই অংশটা, তার মানে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। এবার খেয়াল করে দেখো গুণফলটা সহজ, এখানে শুধুমাত্র এক্স পরিবর্তন হবে, তার মানে অ্যান্সার হবে 3y জেড কিউব। আচ্ছা, এখানে শুধুমাত্র ওয়াই চেঞ্জ হবে, সো ওয়াই চেঞ্জ হবে, ওয়াই স্কোয়ার হবে 2y, 2yটা 2x এর সাথে হয়ে যাবে 4xy, আর এখানে শুধু z চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 1, তাহলে এখানে কি থাকবে? মাইনাস হয়ে যাবে, এখানে থাকবে মাইনাস, z চেঞ্জ হয়ে 1 হইলে এটা থাকবে এক্স কিউব ওয়াই স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্সের মান, যেটা আসলে একটা স্কেলার রাশি, ঠিক আছে? ওকে, সো এখান থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের বসাইতে বলছে এত অবস্থানে, তার মানে 1, -1, 1 অবস্থান, এই অবস্থানে। সেই অবস্থান মানে আসলে কি বুঝাইতেছে? আমার যে প্রথম অংশটা এটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান, আর সবার লাস্টেরটা হচ্ছে জেড এর মান। তাহলে এখানে দেখো 3 ইন্টু ওয়াই এর মানটা কত বলছে? -1, জেড এর মানটা বলছে হচ্ছে 1। দেখো এক্স এর মান বলছে 1, ওয়াই এর মান বলছে -1, এক্স এর মান বলছে 1, ওয়াই এর মান বলছে -1। তাহলে দেখো কি লেখা যায়, এখানে -3, এখানে -4, আর এখানে -1টা স্কোয়ার হয়ে +1 হবে, সো এখানে আলটিমেটলি -4 1ই থাকবে। তার মানে এখানে আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে -8। সো আমাদের এই ডাইভারজেন্সের ভ্যালুটা হবে হচ্ছে -8। যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করতো প্রকৃতি কি রূপ, যেহেতু নেগেটিভ মান আসছে তাহলে আমাদের বলতে হইতো প্রকৃতি হচ্ছে সিঙ্ক। আর প্রকৃতি সিঙ্ক মানে কি? আয়তনটা কি পায়? হ্রাস পায়, ঘনত্বটা বৃদ্ধি পায়। এর বাইরে এখান থেকে প্রশ্ন করা সম্ভব না। যাই হোক, এখানে আমাদের শুধুমাত্র মান চেয়েছে, আমাদের মানটা হচ্ছে -8। আরেকটা কথা তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে যখন আমরা ডাইভারজেন্সটা করছিলাম, দেখো যখন আমরা ডাইভারজেন্সটা করছিলাম তখন কিন্তু আসলে ভেক্টর রাশির করছিলাম। খেয়াল করো, ডাইভারজেন্সটা করা যায় হচ্ছে ভেক্টর রাশির, এবং আলটিমেটলি যেটা পাইছি সেটা কিন্তু আসলে একটা স্কেলার রাশি, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। এজন্য আমরা আসলে কি বলতে পারি, যখন একটা ফিল্ডের, যখন একটা ভেক্টর ফিল্ডকে তুমি ডাইভারজেন্স করবা তখন তুমি কি পাবা? স্কেলার পাবা, ঠিক আছে? উল্টা, আর তুমি যখন স্কেলার থেকে ভেক্টরে যাবা তখন তুমি কি করবা? গ্রেডিয়েন্ট করবা, ঠিক আছে? আচ্ছা, উল্টা প্রসেস। আর কার্লের ক্ষেত্রে আসলে কি দেখো, কার্ল আমরা শুরু করছিলাম একটা ভেক্টর থেকে, আর ফাইনালে যেটা পাবো সেটাও হচ্ছে একটা ভেক্টর। তার মানে আমি যদি একটা ভেক্টরকে কার্ল করি, একটা ভেক্টরকে কার্ল করলে তুমি একটা ভেক্টরই পাবা, ঠিক আছে? চেঞ্জ হবে না, শুধুমাত্র ঘূর্ণন প্রবণতা অথবা সংরক্ষণশীলতা আমরা বুঝতে পারবো। সো এর মধ্য দিয়ে আমাদের আসলে এই চ্যাপ্টার 2 এর লেকচার 3ও শেষ। তো আমরা আশা করি যে এই 3টা লেকচার যদি কেউ ঠিকঠাক ভাবে দেখে তাহলে ভেক্টরের যাবতীয় সমস্যা তোমরা খুব সুন্দরভাবে চিন্তা করতে পারবা। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা, দেখা হবে অন্য একটি অধ্যায়ে।